গল্প প্রণয়ের সুর। পর্ব 16 থেকে 20। মোহ আমরিন বিন্দু। সাহিল নামক ব্যক্তিটি মুহূর্তেই সবার দৃষ্টিগোচর হল। নিখিল মূর্তির ন্যায় এখনো দাঁড়ানো। মানুষ যে জিনিস থেকে মুক্তি পেতে চায়, এড়িয়ে যেতে চায়, সে জিনিসটাই ঘুরে ফিরে নানান রূপে সামনে চলে আসে। বৃষ্টি, জেরিন, সাব্বির, রোদ দাঁড়িয়ে আছে চুপচাপ, নেহাকে ধরে রেখেছে বৃষ্টি। নেহা চুপচাপ বনে গেছে পুরো। এরা কেউই সাহিলকে চিনে না। ব্যবসায়িক ঝামেলা কখনো বাড়ি বয়ে আনেনি চৌধুরী পরিবারের বড়রা। মিহির নিখিলের হাতে টান দিল। নিখিল অদূর অন্ধকারে এখনো তাকিয়ে। মিহির সবাইকে বলল, যে যার রুমে যাত, রাত বেড়েছে, গিয়ে শুয়ে পড়, কাল আবার আড্ডা দেওয়া যাবে। বৃষ্টি, তুমি নেহাকে নিয়ে যাও তোমার রুমে, নিখিল আসার পর রুমে যাবে। সবাই চুপচাপ কথা মেনে নিল। হঠাৎ কি হলো কে জানে, ওরাও প্রশ্ন করল না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানা যাবে। নিখিলের অতিশয় গম্ভীর কণ্ঠ, ও এখানে কি করছিল? বিজনেস মিটিং করার জন্য আর জায়গা পেল না। এই খান নামযুক্ত মানুষগুলা পুরাই ভেজাল। আমার ভালোবাসার দিক নজর দিয়েছে। যদি ছোট আব্বুর বারণ না থাকতো কবেই এটাকে রাস্তা থেকে সরিয়ে দিতাম আমি। মিহির নিখিলের কাঁধে হাত রাখে। রুমে যাত। একটা কথাই বলবো, নেহাকে যত তাড়াতাড়ি পারিস আপন করে নে। সময় অনেক কিছু পাল্টে দেয় নিখিল। অবহেলা যদি ভুলেও এক ফোঁটা করিস অন্য জন্য, সেই সুযোগটা নিয়ে সামান্যতম যত্ন দেখিয়ে জায়গা দখল করে নেয়। তখন কিন্তু তোর এত গভীর ভালোবাসা, আদর, যত্নেও কারো মন গলবে না। হারিয়ে গেলে সত্যি আর ফিরে পাওয়া যায় না। নেহা সেই যে ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। বৃষ্টি কত করে জিজ্ঞেস করল, বলল এসে বলছি। দীর্ঘ সময় পর নেহা বের হলো। ফর্সা হাতটায় লাল লাল ছাপ স্পষ্ট। যত পেরেছে হাতটা ঘষে ঘষে পরিষ্কার করেছে নেহা। নিখিল ছাড়া অন্য কোনো পুরুষ তার হাত ধরেছে, বিষয়টা এখনো মেনে নিতে পারছে না। সাব্বির ভাইয়া, রৌফ হাত ধরেছে কতবার, কত মারামারি করেছে, তবুও তাদের সামনে এত অস্বস্তি ফিল হয়নি নেহার। নিজের আপন ভাইয়ের মতোই লাগে তাদের। নেহা বুঝল না ওই ছেলেটার এভাবে হাত চেপে ধরাটা কি কাকতালীয় নাকি পরিকল্পনা মাফিক। বৃষ্টি নেহা হাত দেখে চমকে উঠল। তোর হাতে কি হয়েছে নেহা? ময়লা লেগেছিল, পরিষ্কার করেছি। বৃষ্টি অবিশ্বাস্য সুরে বলল, পাগল হয়েছিস? এভাবে কেউ করে নাকি? ভাইয়া তোকে দিবে এবার বোকাটা। নেহা মৃদু হেসে বলে, তোর ভাই ওটা ছাড়া আর কিছু পারে না। ভাইয়ার উপর রেগে আছিস? সকাল থেকে দেখছি তোর মন খারাপ। তুই যে বেশি বুঝছ। কেউ তো বুঝলো না মন খারাপ, কিন্তু সারাদিন আজাইরা চিন্তা করস, তাই তোর মনে হলো মন খারাপ আমার। বৃষ্টি বিরক্তি নিয়ে বলে, আমার থেকে কিছু লুকাতে আসবি না, তোকে ভালো করেই চিনি আমি। ভাইয়া কিছু বলেছে তোকে? তেমন কিছু না। আমার মনে হয় আমি তোর ভাইয়ের লাইফে বেশি ইন্টারফেয়ার করি, যেটা ওনার পছন্দ না। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো। কি কথা? আমি অসুস্থ হওয়ার পর থেকে তোর ভাই 1 মাস আমার সাথে কথা বলল না। পরে হঠাৎ এসে প্রেম দেখাচ্ছে, ভালো করে কথাও বলছে, কাহিনীটা বুঝলাম না। না মানে ডাক্তার কি এমন কোনো কথা বলেছে, যে আমি মরে টরে যাব? তাই সবাই মিলে ভালোবাসা দেখাচ্ছে? এসব ফালতু কথা তোর মাথায় কেন আসে নেহা? ভাইয়া তোকে ভালোবাসে তাই এসব করছে। সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। তুইও তো ভালোবাসিস, তুইও ভাইয়ার সাথে ভালো করে কথা বলবি, দুজনের মধ্যে সব ঠিক করে নিবি, তাহলেই হলো। বাদ দে তো এসব, ভালোবাসার উপর থেকে রুচি উঠে যাচ্ছে এখন আমার। আগে জানলে ভালোবাসার কথা মুখেও আনতাম না। ভালো তো বেসে ফেলেছিস, এখন আর কি করবি? তুই বন্ধ কর এসব ভালোবাসার কথা। এখন আমি বিবাহিত, বুঝলি, বিবাহিতদের জীবনে এসব প্রেম টেম নেই। তোর ভাইকে বিয়ে করে এখন আমার জীবনের সব প্রেম ভালোবাসা নাই হইয়া যাইতাছে।
নিখিল দরজায় দাঁড়িয়ে বলে, নেহা রুমে আয়। নেহা একবার দরজায় তাকায় পড়ে বলে, আজকে বৃষ্টির সাথে থাকবো আমি। নিখিল রাগী কণ্ঠে বলল, তুই আমার কোলে উঠতে চাচ্ছিস বললেই হয়। এভাবে বাহানা না বানিয়ে সরাসরি বললেই তো পারিস। নেহা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো, নিখিলকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বল নেহা, কাকে ভালোবাসে, কার কথা বলছিলি তোরা? বৃষ্টির চোখ ছোট করে তাকালো। তার ভাই সব সময় মাঝপথে এসে অর্ধেক কথা কেন শুনে পুরোটা শুনলেও তো পারে। আমি বলতেই পারবো না। তুমি নেহাকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলে দিবে। নিখিল চুপচাপ চলে আসলো। সে ভালো করেই জানে তার বোন বান্ধবীর কথা ভুলেও ফাঁস করবে না। নিখিল রুমে ঢুকে দেখে নেহা বিছানার উপর শুয়ে পড়েছে। নিখিল টেবিলের উপর হাত ঘড়ি খুলে রাখলো। দরজা আটকে এসে বসলো খাটের এক পাশে। নেহা একবারের জন্যও তাকালো না তার দিকে। নিখিল ফোনের দিকে তাকিয়ে বলল, এখন ভাব দেখাচ্ছিস কেন? ভূত দেখে ভয় পেয়ে তো আমার উপর এসেই পড়লি তখন। সব সময় তো কিছু না হতেই এসে জড়িয়ে ধরস। এখন এমন করছিস কেন? কি করেছি আমি? নেহা থমথমে কণ্ঠে জবাব দিল, কবে থেকে জড়িয়ে ধরি আমি আপনাকে, আগে কখনো ধরেছি বলুন? একদিন শুধু নিজ থেকে চেয়েছি, আর আজ ভুলক্রমে তার জন্য তো সরি বলেছি। আপনার এত অসুবিধে থাকলে মুখে বলে দিলেও পারেন। আর কোনো সময় ভুলক্রমে ও ধরব না। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমার সাথে থাকার জন্য আপনাকে জোর করিনি আমি। বিয়েটা করেছেন নিজের ইচ্ছেতে। এখন যদি এত সমস্যা হয়, আপনার মতো যদি কেউ থাকে তো তাকে জীবনসঙ্গী বানান। আমি আসবো না মাঝখানে, আমার ওরকম স্বভাব নেই। নেহা উল্টো দিকমুখী করে শুয়ে পড়ল। নিখিল হা হয়ে তাকিয়ে আছে। নেহার হাত টান দিতে গিয়ে আরেক দফা চমকালো। উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল, তোর হাতে কি হয়েছে নেহা? নেহা শান্ত কণ্ঠে বলল, সামান্য লালি হয়েছে। এমন করছেন যেন মরে গেছি। মরে গেলে তো আপনি বেঁচে যান, একটা আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। যাকে ভালোবাসেন তাকেও পেয়ে যাবেন। নিখিল এবার নেহাকে এক টানে উঠিয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে। নেহা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল, ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, আপনি একটা খারাপ মানুষ নিখিল ভাই। নিখিল এবার শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। নেহা ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তোর হাত ধরেছিল সাহিল, তাই হাতের এই অবস্থা করেছিস তুই। আপনাকে কেন বলবো? দূরে সরস বলছি। কান্না ভেজা কণ্ঠে স্পষ্ট অভিমান। নিখিল নেহার মাথায় চুমু দিল। নেহাকে টেনে ভালো করে বুকের উপর রাখল। শক্ত হাতে জড়িয়ে নিল, যেন একটু ছাড়া পেলে পালিয়ে যাবে পাখি। তোর কেন মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসি? আমি আপনাকে কয়েকদিন একটু বেশি জ্বালিয়েছি নিখিল ভাই। তাই আপনি আমার উপর এত রাগ দেখান সব সময়। আমি কি অনেক বাজে? আমার সাথে একটু ভালোবেসে কথা বলতে পারেন না আপনি? সব সময় শুধু ধমক দেন। আগে আমার প্রশ্নের উত্তর দে। সব অভিযোগ শুনবো আজ, আমার কোনো তাড়া নেই। আপনি তো কোনো দিন বলেননি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কিভাবে বুঝবো আমি? মুখে ভালোবাসি না বলে কি ভালোবাসা যায় না? আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো, খুঁজে পাস কিনা। আপনার চোখে তাকাতে আমার ভয় হয়। এই যে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আছো আমার সাথে, এখন ভয় করছে না তোমার? শুধু চোখে তাকাতেই এত ভয়? নেহা লজ্জা পেল অনেকটা, গুটিয়ে গেল আরো নিখিলের সাথে। নিখিল হাসল গাল এলিয়ে। যদি ভালোবাসি কোনো দিন ছেড়ে যাবি না তো নেহা? ভালোবাসা প্রকাশ করতে পারি না আমি, তাই বলে ছেড়ে চলে যাওয়ার মতো এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলবি তুই? একবারও ভেবেছিস তুই? জানিস তুই নেহা, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা কত গভীর, কতটা পুরায়? জীবনে যখন প্রেম বুঝলাম, ভালো লাগার অনুভূতি আসলো,
তখন তোকে দেখে সেটা অনুভব করতে পেরেছিলাম। আমি বরাবরই কাঠখোট্টা, প্রকাশ করতে পারি না। হয়তো কোনো দিন পারবো না অন্যদের মতো। তোর প্রতি অনুভূতিগুলো এলোমেলো করে দিত আমায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তোর উপর রাগ দেখিয়ে ফেলতাম। অধিকার বোধ শাসনের আড়ালে বারবার ঢাকা পড়ে যেত অনুভূতি। তোর যখন 14 বছর বয়স, অষ্টম শ্রেণী পার হবি, সে সময়টায় আমি তোর প্রেমে পড়েছিলাম। ভালো লাগাটা তীব্র পছন্দে পরিণত হয়েছিল আমার। তখন আমি পরিপক্ক যুবক, বুঝতে পারছিস নেহা কি করে সামাল দিয়েছি নিজেকে। রোজ রোজ তোকে চোখের সামনে দেখে কত রূপে কত শতবার তোর প্রেমে পড়েছি। আমি কোনো দিন প্রেমিক হতে চাইনি, প্রেমিক সত্তা নড়েবড়ে আমার। তোর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে যেতাম জানি। তোকে এমন এক বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলাম, যেই সম্পর্কে তুই অভিমান করে দূরে থাকতে পারতি না। মুখ ঘুরিয়ে নিলেও তোকে শক্ত করে জড়িয়ে ধরার অধিকার থাকতো আমার। আমি জড়িয়ে ধরা ছাড়া কিছু পারি না জান, প্লিজ একটু মানিয়ে নিস। আমি ভেবেছিলাম তুই শুধু মোহ, কিন্তু তুই ভুল প্রমাণ করে দিতে যেন উঠে পড়ে লাগতি নেহা। তুই বড্ড অবাধ্য, এই আমার মতো মানুষটাকে ঠিক নিজের জালে জড়িয়ে নিয়েছিস। আমি ঘুরি হয়ে গেলাম নাটাই, তা তুই নিজের হাতেই রেখে দিলি, ইচ্ছে মতো উড়ালি নিজের আকাশে, তাও নিজের অগোচরে। ভালোবাসাটা কখন এসেছে জানি না, হয়তো প্রথম থেকেই ছিল, নয়তো প্রেমে পড়ার পর। তুই জানতে চেয়েছিলি না তুই আমার যোগ্য কিনা, তোকে আমার পছন্দ কিনা। তুই কি জানিস, আমি রোজ রাতে এটা ভাবতাম, এই সুব্রতম ফুলের ভালোবাসা কোনো দিন হতে পারবো কিনা। তার ভালোবাসার যোগ্য আমি কিনা। তার চোখে আমি সুন্দর রূপে ধরা দেই কিনা। তার শীতল হরিণী আখি জোড়া আমার উপর থমকে থাকে কিনা। তার মনের দখলদারি কোনে দিন পাবো কিনা। আমি প্রতিনিয়ত তোকে হারানোর ভয় মনে পুষি। তোকে নিজের সাথে জড়িয়ে রেখেও আমার বুক খা খা মরুভূমির মতো হয়ে যায় নেহা। জানিস তার কারণ? তোর ভালোবাসা পাওয়ার জন্য যে মনটা আজও ব্যাকুল, তোর মন দুয়ারে দাঁড়িয়ে তৃষ্ণায় কাতর পথিক আমি। দেবী না ভালোবাসার এক চিলতে পরশ, যা শান্ত করে দিবে আমার মনে বই চলা অশান্ত ঝড়। ভালোবাসা প্রকাশ করি না বলে দূরে চলে যাস তুই পাখি। একবার ও বুঝে নিতে পারিস না মনের অব্যক্ত অনুরক্তি। জানি তুই বুঝবি না, বুঝেও কষ্ট দিবি, তবুও তো আমি এতেই খুশি পাখি। তুই যে আমার খুব যত্ন করে আগলে রাখা অবুঝ পোষা পাখি। ভালোবাসি কিনার জানার জন্য এভাবে এত কিছু করলি। অভিমানে 1 মাস দূরে থেকেছি। তুই বড্ড পাষাণ জান পাখি। আমি আসিনি বলে নিজেও আসবে না। এত রাগ, এত অভিমান আমার প্রতি। রাগ করে কখনো অধিক কাছে আসতে পারিস না। সব সময় কেন দূরে যেতে হবে তোকে? নিজেকে কষ্ট দিয়ে কি ভাবিস তুই সবকিছু মিটে যাবে? এত বোকা কেন তুই নেহা? নিজের নাম করে বারবার আমার হৃদয়ে রক্তক্ষরণ করিস তুই। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারিস। এর শাস্তি তো তোকে আমি ভালোবেসে দিব। তুই রোজ রোজ এর শাস্তি ভোগ করবি আমার ভালোবাসার পরশে। আমার ভালোবাসার তাণ্ডব সহ্য করতে পারবি তো জান। না পারলেও তোকে এক বিন্দু ছাড় দিব না আমি। আমি তোকে ভালোবাসতে চাইনি, তুই চুম্বক নেহা। তুই মাদকের চেয়েও বড় নেশা। তুই নিজ থেকে নিজের কাছে টেনে এনেছিস আমায়। এখন তুই আমার বদলে অন্য কাউকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না। তুই আমার মানে আমার, অন্য কারো নাম মুখে আনলে তোকে তোকে আমি নিজ হাতে খুন করে ফেলবো জান। আমার ভালোবাসা মানে পুরোটাই আমার, তোকে আমি কাউকে দিতে পারবো না। আমি মহান মানুষ হতে পারবো না এক্ষেত্রে, বড্ড স্বার্থপর আমি। আমি তোকে দিয়ে দিলে মরে যাব। অন্য কারো কাছে যাওয়ার আগে আমাকে নিজ হাতে মেরে ফেলিস নেহা। তবুও অন্য কারো হওয়ার কথা বলিস না। নিখিলের কণ্ঠ কেঁপে উঠল, চোখ চিকচিক করছে জলে। নেহা নীরব শ্রোতার ন্যায় সব শুনছে। নেহা চায় আজ শুধু নিখিল বলুক, ও শুনবে। নিখিল নেহার মুখ দুহাতে আঁচলে ধরল।
অসংখ্য চুমুই ভরিয়ে দিল ছোটখাটো মুখটা। আদরে আবেশে চোখ বুজে নিল নেহা। নিখিল নেহার কপালে নিজের কপাল ঠেকিয়ে চুপ রইল কিছুক্ষণ। কাপা কণ্ঠে বলল, কথা দে ছেড়ে যাবি না। নেহা নিখিলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিখিল ভয় পেয়ে গেল হঠাৎ এই বুঝি মেয়েটা বলল, কথা দিতে পারবো না নিখিল। ভিতরটা কেমন মুচড়ে উঠল তার। নেহা চট করে নিখিলের হাত ধরল, দৃষ্টি নিখিলের আকুল চোখে। যদি ভালো না বেশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেই, তবুও কি আপনি মেনে নিবেন? তবে আমি কথা দিতে পারি ছেড়ে যাব না কোনোদিন। মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না আমাদের। আপনি কি এই নিদারুণ কষ্ট হাসি মুখে মানতে রাজি? আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চাচ্ছিস? তবে তাই হোক। তারপরও কথা দিতে হবে আমাকে ছেড়ে যেতে পারবি না তুই। আমাকে কথা দেওয়ার মানে তুই আমার নেহা। আমাকে ভালোবাসতে মানা করতে পারবি না। অধিকার ফলাতে বাধা দিতে পারবি না। আমি ভীষণ রকম পসেসিভ নেহা। তুই জানলে ভালো, না জানলে এখন থেকে জেনে নে। তুই নিখুল মেহমেদ চৌধুরীর বউ, সে তার জিনিসে এক ফোঁটাও ছাড় দেয় না। নেহা মনে মনে হাসল। তার মন এখন খুশিতে আকুপাকু করছে। মন চাচ্ছে এখনই নিখিলের গলা জড়িয়ে বলে দেই ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু নেহা বলতে চায় আর কিছুদিন পর। ততদিন এই পাগলটা ঠিক থাকলে হয়। নেহা যথাসম্ভব নিজেকে কঠিন করে রেখেছে। আমার একার ভালোবাসাতে চলবে না তোর নেহা। কথা দিচ্ছি ভীষণ রকম ভালোবাসবো তোকে। তুই আমাকে ভালোবাসতে সময় নিবি নে। আমি তোকে সময় দিলাম আমৃত্যু। শুধু আমি ভালোবাসবো, তুই শুধু আমার সাথে থাকবে, আমার সামনে থাকবে, আমি তোকে তৃপ্তি নিয়ে দেখব, তাতেই হবে। আর কিছু চাই না আমি, শুধু তোকে ছাড়া। নেহা আলতোভাবে জড়িয়ে ধরল নিখিলকে। চোখ বন্ধ করে ফেলল এবার। এটা না করলে নিখিল কখন কি করবে তা নেহার ধারণার বাহিরে। কন্ট্রোল হারিয়েছে নিখিল। নেহার মনে হলো ঘুমের ভান ধরাটাই উত্তম। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ নক্ষত্রের রাত? এই অগোছালো প্রেমিকটা আজ জানাতে চায় তার প্রেম প্রেয়সীকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভীষণ রকম ভালোবাসি নক্ষত্রের রাত। তুমি নিহারিকা থেকে হয়েছ নক্ষত্র, জ্বলেছ আমার হৃদয়ে ভালোবাসার স্ফুলিঙ্গ হয়ে। তুমি জ্বলজ্বল করবে ততদিন, ভালোবেসে যাব আমি তোমায় যতদিন। নেহার ভীষণ রকম কান্না পেল এখন। ভালোবাসার মানুষটির এমন স্বীকারোক্তি অনুভূতির অতল সাগরে তলিয়ে নিচ্ছে তাকে। চুপচাপ পড়ে রইল, শুধু যেন নিজেকে আড়াল করতে চায় নিজেরই থেকে। নিখিল যেন নেহার লুকোচুরি ধরে ফেলল সহজে। সেও দেখতে চায় তার বউ কতদূর যেতে পারে। তাকে ভালোবাসে কিন্তু বলতে সময় নিচ্ছে। নিখিল না হয় করল আরো ক্ষণকাল অপেক্ষা। তবে বেশি সময় দিতে নারাজ নিখিলের মন। তবুও জানতে চায় নেহার ভালোবাসার পরিসর, দেখতে চায় প্রেমিকা সত্তা যেতে পারে কত দূর। নিখিল নেহার চুলগুলো সরিয়ে কাঁধে গভীর চুমু আঁকল। নেহার ঘুমের ভান ধরাটা যেন ধরা পড়ে গেল নিজের শরীরের কাঁপুনিতে। নিখিল থামল না মোটেও। নেহাকে অতিষ্ঠ করার সুযোগটা মিস করতে চাইল না কিছুতেই। ছোট ছোট চুমু দিতে থাকলো কাঁধ জুড়ে। কাঁধ ছড়িয়ে মুখ গুজল গলায়। নেহার শ্বাসরুদ্ধকর অবস্থা। তবুও নড়তে পারছে না। নেহার বুঝতে বাকি নেই নিখিল ইচ্ছে করে এমন করছে। মনে মনে বলে উঠল, শয়তান একটা। নিখিল ঠোঁট কামড়ে হাসল। নেহার কানে হিসহিসিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, আমাকে বকা পরেও দিতে পারবি? তুই সত্যি ভীষণ বোকা। আমার থেকে পালাতে চেয়ে আমার ভিতরই লুকানোর চেষ্টা করছিস। আমার চোখে তাকালে তুই নিজেকে প্রকাশ করে ফেলবি, সেই ভয় তাকাতে পারিস না। চুপ থাকলে কিন্তু আমি আজকে ছাড়বো না তোকে। আমাকে বাধ্য করবি না, একবার কাছে। নিখিল আর কথা বলল না। নেহাকে টেনে উঠিয়ে তাকলো তার মুখের দিকে। লজ্জায় লাল হয়ে এসেছে মুখ, চোখ দুটি কাঁপছে তোরতোর করে।
ঠোঁটের কোণে হাসিটা নিখিল ধরে ফেলল খুব দ্রুত। নিখিল নিজের মুখ বাড়িয়ে আনলো নেহার মুখের দিকে। নেহা এবার চোখ খুলে ফেলল। চোখে চোখ মিলল। নিখিল নেহার চাহনি এড়িয়ে ঠোঁটের দিকে অগ্রসর হলো, আঁকড়ে ধরল নেহা কম্পনৃত ঠোঁট। বেশ কিছুক্ষণ পর নেহাকে ছেড়ে দিল নিখিল। নেহা হাঁপাতে থাকলো এবার। নিখিলের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি দিল। নিখিল খিলখিল করে হাসছে। ছেলেটার প্রাণবন্ত হাসিটা চোখ ভরে মনের মাধুরী মিশিয়ে দেখল নেহা। নিখিল নেহাকে বলল, এই আয় ঘুমাবি। উফ নেহা, তুই আমাকে দিয়ে ভালোবাসার স্বীকারোক্তি নিয়ে ছাড়লি। তুই একটা কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, তুই একটা ব্ল্যাকমেইল কুইন। নেহা তেতে উঠে বলল, আমি ব্ল্যাকমেইল করি? তার মানে এসব আপনি ভয় বলেছেন? কিছু সত্যি না। নিখিল হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নেহা তেড়েফুঁড়ে গিয়ে বলল, তবে রে অসভ্য লোক একটা। আজকে তো আমি আপনাকে। নিখিল নেহার ঠোঁট আঙুল চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ঘুমা। না হয়, কিন্তু যা হবে তার জন্য দায়ী থাকবি শুধু তুই। নেহা নিখিলের পিঠে আলতো হাতে চাপড় মেরে বলল, আপনি একটা জাতা। ঘুম থেকে উঠে নেহার মন ফুরফুরে নিখিলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল। ইস, তার জামাইটা কত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং। অফ পার্সোনালিটি একদম ঘায়েল করার মতো। এই মানুষটা রাতে তাকে ভালোবাসি বলে বলে কত পাগলামি করল। নেহার নিজেকে সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নেহা নিখিলের মুখে হাত রাখল, ছুঁয়ে দিল আলতো হাতে। মুখ বাড়িয়ে চুমু দিল নিখিলের কপালে। নিখিল এখনো ঘুমে না হয় নেহার এত সাহস কোথায়? নিখিলের কাছে আসতেই সব শক্তি লোপ পায় তার। নিখিলের বুকে মুখ লুকিয়ে বলল, ভালোবাসি। নিখিলের ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পর। নেহা রুম থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যে। বৃষ্টি নেহাকে হাসি হাসি মুখে বের হতে দেখে এগিয়ে গেল, খোঁচা মেরে বলল, কি ব্যাপার ভাবি, ভীষণ ফুরফুরে লাগছে, তা কি খবর? বলবো না। জেরিন, সাব্বির বের হয়ে আসলো হাই তুলতে তুলতে। মিহির আসলো আরো কিছুক্ষণ পর। তিনজনকে একসাথে দেখে জিজ্ঞেস করলো, তা নেহা, তোমার বর মশাই কোথায়? রুমে ভাইয়া, তুমি যাও না? মিহির যেতেই তিনজন চেপে ধরল নেহাকে। বল বল বলে কান ঝালাপালা করে দিচ্ছে। নেহা কান চেপে বলল, এই চুপ করো তোমরা, বলছি। তিনজন উৎসুক হলো। নেহা গলা খাদে নামিয়ে বলল, তোমাদের ভাই রাতে স্বীকার করেছে সে আমাকে ভালোবাসে। তিনজন একসাথে চেঁচিয়ে উঠে বলল, কি? সাব্বির বলল, তুই কি বলেছিস কিছু? নেহা ভাব নিয়ে বলল, না, আমি আবার কি বলবো? কিছু বলিনি। তোকে ভালোবাসি বলল, তুই ভালোবাসার কথা জানাবে না নিরামিষ কোথাকার? তাহলে তো তোদের বাসরটা কাল রাতেই হয়ে যেত। নেহা মুখ বাঁকিয়ে বলল, চুপ করো তো সাব্বির ভাইয়া। ভাইয়ের সাথে থাকতে থাকতে নির্লজ্জ হচ্ছ ব্যাটা, আস্ত বদ হারমাস জ্বালিয়ে খেয়েছে। অফ। আর বলো না, ভালোবাসার কথা বলেছে কিন্তু শর্ত দিয়েছে 500টা। কি ডাকাত লোক। জেরিন বলল, তাও তো বলেছে ভাইয়ের মতো মানুষ। এতেই খুশি থাক। এবার তুই কবে বলবি বল তো ভাই? ফুপি হতে হবে তাড়াতাড়ি, বুড়ো হয়ে যাচ্ছি। সাব্বির চোখ ছোট করে বলল, চশমাওয়ালাটা মন্দ না, লাইন টাইন করে ফেল। তোরটা ক্লিয়ার, আমাদের ও পথও সহজ হবে, কি বলিস বৃষ্টি? বৃষ্টি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, চশমাওয়ালাটা কে আবার? তাদের কথার মাঝে মিহির, নিখিল চলে আসলো। সবাই মিলে খেতে যাবে এখন। নিখিল নেহা এগিয়ে যেতেই মিহিরকে থামিয়ে দিল বাকিরা। সাব্বির জেরিন বলল, আজ রাতে এদের বাসর প্ল্যান করব আমরা, তুমিও সাথে থাকবে ভাইয়া? কোনো না শুনতে চাই না আমরা। মিহির ভ্রু বাঁকিয়ে বলল, বাসর করার মতো আদৌ কিছু আছে এদের মধ্যে? তিনজনই গদগদ হয়ে সব বলে দিল। মিহির হাসল, যাক, অবশেষে গাদারটা বলেছে। সাহিলের আগমনটা ভালো কিছুই বয়ে আনলো এবার।
দুপুর গড়িয়ে বিকেল রোদের তিক্ত উষ্ণতা মুছে দিয়েছে পাহাড়ি দক্ষিণা বাতাস। রিসর্টের এক পাশে স্বচ্ছ সজীব ঘাসের উপর বসে আছে সবাই। নানা রকম আড্ডায় মেতেছে। নেহা কিছুক্ষণ পর পর নিখিলকে ধমকাচ্ছে, কিন্তু ছেলেটার লাগামহীন কথা থামার নাম নেই। জেরিন, সাব্বির তাদের নিয়ে মজা নিচ্ছে, সুর তুলে বলছে কি প্রেম কি প্রেম। নেহা রেগে গিয়ে বলল, কচু প্রেম আছে তোমার ভাইয়ের সাথে, একটা আনরোমান্টিক তেতা লোক। নিখিল নেহার হাত টেনে বলল, চল চল রুমে, রোমান্টিক নাকি আনরোমান্টিক এখনই প্রমাণ করে দিচ্ছি। মিহির বলে উঠল, আমরা সিঙ্গেল, তোকে রোমাঞ্চ করতে কোনো মতেই দেব না আমরা। এই জেরিন কে তাড়াতাড়ি বিয়ে দে নিখিল, আমার কিন্তু আর তরস হয়েছে না, বুড়ো হয়ে যাচ্ছে এখনো বিয়ে করতে পারছি না। সাব্বির মিহিরের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ হ্যাঁ মিহির ভাই, আমিও বিয়েটা করতে পারি এই সুযোগে। জেরিন বিরস মুখে বলল, ভাই আমাকে কেন টানছ, নিজেদের বিয়ে নিজেরা করো, আমি বিয়ে করব না এখন। সাব্বির চুলগুলো এক সাইডে সরাতে সরাতে বলল, এখন তো বলবাই, নতুন প্রফেসরটিকে যে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো তখন মনে থাকে না। তোর পছন্দ এমন কানা কোনার উপর যায় কেন বইন? চশমা পরে ছেলে। আর ভাই শালা শিক্ষক হইতাছে বাপের মতো, কিন্তু ব্যাটা আসতে না আসতেই আমার বইনের দিক নজর দিল। জেরিন মুখ বাঁকিয়ে বলল, কোন দিক দিয়া তোর কাছে বাপের বয়সী লাগে? আমাদের ভার্সিটিরই তো 2 বছরের সিনিয়র, যোগ্যতা আছে তাই চাকরিটা পেয়েছে। জেরিনের কথায় তার উপর সবাই তীক্ষ্ণ দৃষ্টি রাখল, নড়েচড়ে বসল। জেরিন চোখ ছোট ছোট করে বলল, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? নেহা চেপে ধরে বলল, আপা তুমি তো দেখছি চুপিসারে হুম হুম বলে ফেলো, জলদি কি কাহিনী? বৃষ্টি গানের সুরে বলল, সে যেই চুপিসারে আমায় কেন দেখেও দেখে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না, কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে। বৃষ্টির গানের মাঝে সাব্বির উঁচু গলায় বলে, এই সারের মতো গলায় গান গেয়ে কানটা নষ্ট করে দিস না বইন। রৌফ বলে উঠে, সুন্দরী তো হচ্ছিল, ভাইয়া তোমার আসলে পছন্দ খারাপ, ভালো মন্দের পার্থক্য বুঝো না। মিহির বলে উঠে, আসলেই তো সুন্দর হয়েছে। এই সুযোগে বৃষ্টির কণ্ঠে গান ও শোনা হয়ে গেল। সাব্বির বলে উঠল, এভাবে পাম দিও না, বুঝলে ভবিষ্যতে পড়ে জ্বলতে হবে তোমায়। তখন মানা করলে উল্টো ঝাড়ু হাতে পিটাবে। বৃষ্টি মুখ কুঁচকে ফেলল। রৌফ বলে উঠল, বুঝলাম না, তুমি এমন লজিক ছাড়া কথা কও কেন মিহির ভাই, কেন জ্বলতে যাব? সাব্বির রৌফের মাথায় একটা মারল, তেতে গিয়ে বলল, তোর বউ যে তার জীবন শেষ, মায়াটার জন্য এখনই মায়া হচ্ছে, তুই হইলি গিয়া নিখিল ভাইয়ার মতো পানসে। চোখ পাকিয়ে তাকালো নিখিল। সাব্বির আবার বলল, ভাগ্য ভালো জেরিন বইন, তুই আমার থেকে 1 বছরের বড়, না হয় পরিবারের সবার মাথায় যা সমস্যা দেখা দিয়েছে তোকে আর আমাকে ধরে বিয়ে দিয়ে দিত। আল্লাহ, ভাবা যায় কি লোমহর্ষক ঘটনা। জেরিন বিরক্তি নিয়ে বলল, শালা তোর বয়স হয় নাই 23, প্রেম করিস 25টা, তোকে বিয়া করব কোন মাইয়া? সমস্যা নেই, তুই ওই কানা প্রফেসরকেই বিয়া করিস। নেহা চেঁচিয়ে বলল, অফ কোন সময় থেকে প্রফেসর প্রফেসর করছো, তার ডিটেইলস ও বলবা তো নাকি? দুলাভাই দেখব না নাকি আমরা? জেরিন কাচুমাচু হয়ে নিখিলের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো ভাইয়া, এরকম কিছুই না। সাব্বির বদলটা বাড়িয়ে বাড়িয়ে বলছে। সাব্বির বোঝানোর মতো করে বলল, আহ নেহা বইন, নিখিল ভাইয়া এখন আমাদের দুলাভাই, আপন ভাই না বুঝলি? দুলাভাইয়ের সামনে বলাই যায়, এত ভয় পাচ্ছিস কেন? মিহির বলে উঠল, হ্যাঁ নিখিল, তুই তো আমার ও দুলাভাই। নিখিল এবার বিরক্ত হয়ে বলল, এই চুপ করবি তোরা? নেহা ঠোঁট উল্টে বলল, উফ, আপনি যান তো এখান থেকে, আপনার জ্বালায় অনাগত দুলাভাইটার সম্পর্কে কিছু জানতে পারছি না।
আপনি এখানে থাকতে হলে চুপ থাকবেন। জেরিন আপুকে কিছু বলতে পারবেন না। সাব্বির সুর তুলে বলল, হ্যাঁ রে জেরিন, এবার বলে দে। নেহা মানা করে দিয়েছে না ভাইয়া, এবার কিছু বলবে না। নেহা কথাটা শুনেই সরু চোখে একবার তাকালো নিখিলের দিকে। নিখিল তাকিয়েই ছিল নেহার দিক। কিছু মুহূর্তের জন্য চোখাচোখি হলো। নেহা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। নিখিল ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, জেরিন নীরবের কথা বলবি তাই তো? সাব্বিরের চোখ বড় বড় করে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেছে সবাই। মিহির ঠেলা মেরে জিজ্ঞেস করল, কোন নীরব? নিখিলের দৃষ্টি এখনো নেহার দিক। নেহা চোখের পাতা ফেলছে একটু পর পর। বৃষ্টির রৌফ ও উৎসুক। জেরিন বেচারি মাথা নিচু করে বসে আছে। প্রেম করলো কখন, পরিচিত হয়েছে দুদিন, আর সাব্বির তা সব হেঁটে দিল একা পেলে। কাঁচা গেলে ফেলবে ইতরটাকে। আমাদের সাথে যে পড়তো নীরব। ভুলে গেলি যার বোন তোর উপর ফিদা হয়ে হাত কেটে ফেলেছিল। বৃষ্টি চেঁচিয়ে উঠে বলে, কি? বৃষ্টি মিহিরের দিকে কটমট দৃষ্টি রাখল। মিহির তড়িঘড়ি করে বলল, বিশ্বাস করো আমি কিছু করিনি। মিহির নিখিলের গলা চেপে ধরে বলল, শালা আমার সংসার হওয়ার আগেই ভেঙে দিচ্ছিস। নিখিল গা ছাড়া ভাব নিয়ে বলে, তোরা দুলাভাই বানিয়ে নিলি, আমিও শালা শালিদের সাথে একটু মজা করতেই পারি। আফটারলো আমার একটা মাত্র সুইট কিউট বউয়ের ভাই বোন তোরা। জেরিন এবার বলে উঠল, ভাইয়া তুমিও এদের সাথে যোগ দিয়েছ? নিখিল হেসে বলে উঠল, ধুর বোকা, আমি তো তোর ভাই হই। বাঘ ভাল্লুক না, কিন্তু তোদের বোন আমাকে দেখলেই ভয় পায়, রোমাঞ্চ করার সময় ডিস্টার্ব করে। নেহা কান চেপে ধরে বলে, নিখিল ভাই আপনি একটা অসভ্য লোক। হোহা করে হেসে উঠল বাকিরা। নিখিল সিরিয়াস হয়ে বলল, জেরিন নীরব কিন্তু ভীষণ ভদ্র ছেলে, পছন্দ হলে বলতে পারিস, বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। এবার লজ্জা পেয়ে গেল জেরিন। লজ্জায় মুখ তুলতে পারছে না। বৃষ্টি, নেহা সুযোগ পেয়ে খোঁচা মারছে। সাব্বির আনন্দের সহিত বলল, উফ, নিখিল ভাই তুমি তো একদম কলিজা ঠান্ডা করার মতো কথা বলেছ। এই পেতনিটা বাড়ি থেকে যাবে ভেবেই আমার কলিজায় কেমন আইস আইস ফিল হচ্ছে। জেরিন সাব্বিরকে জোরে চিমটি কেটে বলল, সাব্বিরা তোকে তো আমি। বৃষ্টি জেরিনকে বলল, আপু সন্ধ্যা নেমে যাচ্ছে, চলো নেহাকে নিয়ে। জেরিন বোঝার মতো করে বলল, চল, না হয় দেরি হয়ে যাবে। নেহা চোখ ছোট করে বলল, তোমরা আমাকে রেখে কি ফুসুরফাসুর করছো বলো তো? কি মতলব এঁটেছ? জেরিন বলল, রুমে চল বলছি। নেহা, জেরিন। বৃষ্টি উঠে যেতেই সাব্বির উঠল। নিখিল বলে উঠল, কিরে তুই মেয়েগুলার সাথে কই যাস? সাব্বির, তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুই আদৌ ছেলে তো? মানে ওই রকম হরমোন আছে তো নাকি? সাব্বির বিরক্ত হয়ে বলল, ভাইয়া। মিহির শব্দ করে হেসে দিল। নিখিল আবার বলল, কোনো মেয়ের দিক তো তাকাস না। মেয়েদের ভয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রেখেছিস ইন এ রিলেশনশিপ। সবাই কে বলে বেড়াস 25-26টা গার্লফ্রেন্ড তোর? সত্যি সত্যি কোনো মেয়েকে আদৌ ভালো লাগেনি তোর? মিহির সিরিয়াস ভঙ্গিতে বলল, আমিও জানতে চাই। রৌফ ভ্রু বাঁকালো। সে তো বিশ্বাসই করে নিয়েছিল তার ভাই সেরা কোনো ফ্ল্যাটিং বাজ। এখন এটা কি শুনল? সাব্বির মন মরা হয়ে বলল, কি বলবো ভাইয়া, মেয়ে দেখলেই আমার ভয় করে। ভাগ্য ভালো ভার্সিটিতে জেরিন আছে, ওর সাথে থাকলে কোনো মায়া কাছে আসে না। এরা যা ডাকাত কি বলবো, কেমন কেমন করে তাকায়, কি নির্লজ্জ এসব। ঘরে কি বাপ ভাই নাই নাকি? আশ্চর্য। এতটুকু শুনেই মিহির হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সাব্বির মুখ ছোট করে বলল, তুমি মজা নিচ্ছ তো নেও, ভাগ্যিস আমাদের বংশের মেয়েগুলা ভালো, না হয় তোমাদের কপালেও দুর্গতি ছিল। অন্য বংশের কোনো মেয়েকে আমি একদম বিশ্বাস করি না। দরকার পড়লে সন্ন্যাসী হয়ে যাব, তাও মেয়ের চক্করে আমি নাই ভাই। আমার সব ফ্রেন্ড ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে পড়ে আছে, আমি বাপু এসবে নাই।
মিহির গুঁতো মেরে বলল, নিখিল তুই শালা মানুষ না, দূরে কোথাও বিয়ে করলে সাব্বিরের একটা গতি হতো। নেহা বৃষ্টি জেরিনের দিক তাকিয়ে আছে কিছু শোনার জন্য, কিন্তু এরা কিছু বলছে না। ধরে এনে বসিয়ে রেখেছে কেন? তোমরা কি কিছু বলবা নাকি চলে যাব? জেরিন বলল, আমরা সবাই মিলে রাতে ঘুরতে যাব। প্ল্যানিং ভাইয়ার, এখন রেডি হতে হবে, সবাই শাড়ি পরব। নেহার মনে পড়ে গেল কিছুদিন আগের কথা, রাতে তো নিখিলের সাথে থাকতে হবে, ঘুমানোর পর আর তার কোনো হুঁশ থাকে না, শাড়ির অবস্থা হয় যাতা। মোটেও এসব পরা যাবে না। নেহা দ্রুত বলল, না আমি শাড়ি পরব না। শাড়ি ঠিক রাখতে পারি না আমি। বৃষ্টি মুখ টিপে হাসল বিড়বিড় করে বলল, আজকে না ঠিক রাখলেও চলবে। বৃষ্টি নেহাকে বিশ্বাস করানোর জন্য আগে নিজে শাড়ি পরল। অগত্যা নেহা জোরাজুরিতে রাজি হলো। জেরিন নেহাকে কালো রঙের সোনালি সুতার কাজের একটা শাড়ি পরালো। শাড়ি পরানোর পরই দুবোন নেহাকে চোখ ভরে দেখল। মনে মনে একবার মাশাআল্লাহ বলে নিল। শুধু শাড়িটাই নেহাকে এত ভালো মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে কানের পাশে দুইটা গোলাপ গুজে দিল। সাজ বলতে হালকা লিপস্টিক দিয়েছে শুধু। গোলাপি ঠোঁটে খয়েরি রঙা লিপস্টিকটা যেন নজর কাড়ছে বেশি। সিলভার কালারের গহনা পোড়ালো গা ভর্তি করে, চোকার ছোট কানের দুল, নুপুর, চুড়িতে মুড়িয়ে দিয়েছে নেহাকে। নেহা বিরক্ত মাখা কণ্ঠে বলল, কি শুরু করলে তোমরা? ঘুরতে যাবে মনে হচ্ছে বিয়ে খেতে যাচ্ছ। এসব সরাও বলছি, আমি পড়ি না এগুলা। বৃষ্টি অনুরোধ করে বলল, বন্ধু আমার ভালো, আজকে শুধু পর। দেখতে ভালো লাগছে। নেহা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, এভাবে ইনোসেন্ট ফেস বানিয়ে কথা বলবি না, তুই মোটেও এত ভালো না। নেহা বিরস মুখে বসে আছে। সাজানো শেষ হতেই বৃষ্টি কিছুটা দূরে গিয়ে নেহাকে আপাদমস্তক দেখে বলল, হায়, আজ তো ভাইয়া পুরোপুরি শেষ। রাত 9টা বাজে। জেরিন, বৃষ্টি মিলে নেহাকে নিয়ে আসলো খাওয়ার জন্য। নেহা অবাক হয়ে বলল, বাকিরা খাবে না, আমরা একা? বৃষ্টি বলল, ভাইয়া বলেছে এখানেই খেতে। বেশি কথা বাড়াস না তো, এমনিতেই তোর ভীষণ এনার্জির প্রয়োজন হবে। পাগল প্রেমিক সামলাতে হবে কিনা? নেহা সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো। জেরিন দাঁত কেলিয়ে হেসে বলল, নেহা দ্রুত খাতো, এর কথা শুনিস না। নেহাকে তাদের রুমে নিয়ে আসতে দেখে নেহা অবাক হয়ে বলল, আরে এই রুমে কেন যাচ্ছ? আমরা না ঘুরতে যাব? জেরিন বলল, দেখ বাহিরে কত ঠান্ডা বাতাস বইছে, নিশ্চিত রাতে বৃষ্টি হবে। একটু পরই নামতে পারে। মিহির ভাই বলল এখানে বসতে, এখানেই নাকি আড্ডা দিবে। নেহা এবার বেশ রাগল। রাত বেরাতে সং সাজিয়ে এখন বলছে যাবে না। ধূপধাপ পা ফেলে ভিতরে গেল। রুম পুরো অন্ধকার। আরে ভাই, লোডশেডিং এর কি আর সময় পায় না নাকি? নেহা কোনো রকম গিয়ে বিছানায় বসল। মোবাইল খুঁজল কিন্তু পেল না। এ কোন মুসিবত! একসাথে সব আসতে হবে কেন? নেহা বৃষ্টি বলে একবার ডাক দিল। এরা কি মুহূর্তেই উবে গেল নাকি? নেহা সাজতেন গিয়ে সত্যি ক্লান্ত, তাই চুপচাপ খাটে হেলান দিয়ে শুয়ে পড়ল। মিহির, সাব্বির মিলে নিখিলকে নিয়ে আসছে। নিখিলের মেজাজ খারাপ হলো, তোরা আমার রুমে আড্ডা দিবি কেন? আর কোনো জায়গা নেই? আমার বউ তাড়াতাড়ি ঘুমায়, তার ঘুমে ব্যাঘাত ঘটবে। সাব্বির, তোর রুমে চল। মিহির বলল, চুপ ব্যাটা বউ পাগল। একদিন না ঘুমালে কিছু হয় না, চল বলছি। নিখিলকে ঠেলে আগে পাঠালো। অন্ধকার রুম, বাহির থেকে মৃদু আবছা লাল নীল বাতির ঝলক দেখা যাচ্ছে। নিখিল ভিতরে ঢুকতেই ঘুটঘুটে অন্ধকারে চোখ বেঁধে আসলো। বাহির থেকে সুযোগ বুঝে দরজা লাগিয়ে দিল বাকিরা। নিজেদের কাজ শেষ করেই হাই ফাই দিল ওরা। মিহির বৃষ্টির হাত টেনে ধরে বলল, তোরা ভাগ, আমরা প্রেম করতে গেলাম। সাব্বির বলল, আমার বোন রে নিয়ে যাও, সাহস তো কম না। জেরিন বলল, ছেড়ে দে, আজ ওদের দিন, পরে আমাদের আসবে।
জেরিন সাব্বিরকে টেনে নিয়ে গেল। নিখিলের অন্ধকারে পা লাগলো কিছু একটায়। কিছুটা শব্দ হলো। নেহা হকচকিয়ে গেল, কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, কে? নিখিল মৃদু স্বরে বলল, আমি। তুই এখানে? আপু তো বলল আপনি নাকি বলেছেন এখানে আড্ডা দিবেন। বসিয়ে রেখে গেল, এখনো আসলো না। এবার ভ্রু কুঁচকে ফেলল নিখিল, শয়তান গুলা নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে। হুট করে লাইট চলে আসলো। তবে লাইটের আলো উজ্জ্বল না, হালকা সোনালি আলোয় রুমটা জলমল করে উঠল। খাটের উপর বেডশিটের উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মিস্টার এন্ড মিসেস চৌধুরী। নেহা চমকে উঠল, লাফিয়ে নেমে গেল খাট থেকে। একবার চোখ ছোট করে তাকালো নিখিলের দিক। নিখিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিক। হঠাৎ করেই নিখির বুকে হাত দিয়ে দেয়ালের পিঠ ঠেকালো, চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। এত শীতল পরিবেশেও ঘামছে অনবরত। শার্টের উপরের 3টে বোতাম খুলে শ্বাস টানল। নেহা আতঙ্কিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো? নেহা এগিয়ে এসেছে কিছুটা। নিখিল হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, কাছে আসিস না প্লিজ। নিখিল চোখ তুলে তাকালো আবার। মেয়েটা আজ এরকম একটা ভয়াবহ মোহনীয় সাজ কেন সাজলো? অসময়ে কেন করতে হবে তাকে এই কাজটা? নিখিল এখন কি করে সামলে নিবে নিজেকে? ঠোঁট কামড়ে ধরল নিজের। হাঁটা দিল বাহিরের দিকে। নেহা হতবাক বেমুর হয়ে চেয়ে রইল। নিখিল ভাই হঠাৎ এরকম আচরণ কেন করছে? নিখিল দরজা খুলতে না পেরে শীত বলে উঠল। পকেট হাতরে ফোন বের করল, কল দিল মিহিরের নাম্বারে, দুবার রিং হতেই রিসিভ করল। কিরে ভাই, নিজের বউ রেখে আমাকে ফোন করলি কেন? দরজা খোল বলছি। বেশি ভালো হবে না? না হয় এই চুপ থাকতো। মনে হচ্ছে তুই একদম শেষ আজকে। লাড্ডু ফুটেছে মশাই। নিখিল দাঁতে দাঁত চেপে ধরে বলল, রুমের ভিতর টাইমার বোম সেট করে জিজ্ঞেস করছিস ফাটবে কিনা? এনজয়। নিখিল আবার বলল, প্লিজ দোস্ত, দরজা খোল, যা করতে চাইছিস তা আজ সম্ভব না। নেহা অসুস্থ, এখানে থাকলে আমি ধম আটকে মরবো ভাই। এই ফালতু কথা কম বলতো। নেহা সুস্থ, একদম ফিট এন্ড ফাইন। যা খুশি কর, আজ দরজা খুলবো না। ফট করে কল কেটে দিল মিহির। নিখিল রাগে বিরক্তিতে মোবাইল ছুঁড়ে ফেলল বিছানায়। নেহা এগিয়ে গিয়ে নিখিলের হাত চেপে ধরল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিখিল নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখল। নেহার গালে হাত রেখে বলল, ওরা আমাদের এখানে একা রেখে বাহির থেকে দরজা লক করেছে, বুঝতে পারছিস কেন? নেহা কিছুটা দূরে সরে গেল। হঠাৎই অস্বস্তি হতে শুরু করেছে তার। কেন কাছে আসলি? নিখিলের কাপা কণ্ঠস্বর, নেশাভরা চাহনি, রীতিমতো কেঁপে উঠল নেহা। অজানা অদ্ভুত শিহরণে নেহা পিটপিট করে তাকালো। নিখিল ধীর পায়ে হেঁটে আসলো নেহার দিক। নেহা পেছাতে থাকলো। নিখিল কাছে চলে আসতেই নেহা মাথা নিচু করে ফেলল। নিখিল খুব যত্ন সহকারে হাত রাখলো নেহার গলায়, দুবাহু চেপে ধরে পিছন ঘুরিয়ে পিঠ ঠেকালো নিজের বুকের সাথে। নেহা চোখ বন্ধ করে নিয়েছে। নিখিল চুলগুলো সাইড করে চোকাটা খুলে ফেলল। নেহা স্বস্তি পেল যেন। নিখিল নেহার কানে ফিসফিস করে বলল, আমার প্রিয় জিনিসটা ঢাকার সাহস তোকে কে দিয়েছে নেহা? গলার ওই তিলটা আমার কত প্রিয় তুই জানিস। ওটাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিবি? রিচেক করার সময় পাইনি, ভুল হলে একটু কষ্ট করে পড়ে নিন। রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, তপ্ত পরিবেশ, অভুক্ত মাটি, গাছের পাতাকে প্রশান্তি দিতে যেন তার ভীষণ তাড়া। গমগমে শব্দে আকাশ কেঁপে উঠল। বিদ্যুৎ চমকালো থেমে থেমে, উড়ে গেল অবাধ্য জানালার পর্দা। টুকটাক শব্দে মিষ্টি রোমাঞ্চকর কিছুর সাক্ষী হতে ধরনীর বুকে নেমে পড়ল মুক্তোর মতো বৃষ্টির দানা। বদ্ধ ঘরে ছড়িয়েছে বৃষ্টি সুবাস,
সুখের আভাস। মনের সাথে মনের মিল হওয়ার এক অদম্য প্রয়াস। চুপি চুপি এসে কেউ যেন বলে যাচ্ছে, এ লগ্নে ছড়িয়ে ছিটিয়ে যাবে প্রণয়ের বাড়িধারা। ঠান্ডা গা শিরশিরে পরিবেশে, বৃষ্টির অশান্ত বিচরণের শব্দের মাঝেও শোনা যাচ্ছে কারো অশান্ত মনের আকুতি, কারো নিঃশ্বাসের তুমুল গতিতে ছুটে চলার আওয়াজ। নিখিলের দৃষ্টি নেহার ঠিক গলার উপর তেলটায়। মেয়েটা অনবরত কাঁপছে, তিরবির করে ঘামছে নাকের ডগা। মৃদু কেঁপে উঠছে নাক, চোখ, ঠোঁটের পাতা। নিখিলকে খুব করে টেনে নিচ্ছে অদৃশ্যভাবে। নিখিল হাত রাখল নেহার কানে থাকা দুলে, খুলে ফেলল একে একে সব চকচকে গহনা। চুড়িগুলো টুংটাং শব্দ তুলে পড়ে গেল মেঝেতে। নিখিল তখনও অনিমেষ চেয়ে, যেন তার তৃষ্ণা মিটছে না, চোখ ভরছে না। মেয়েটাকে দেখে যত দেখছে তত দেখার ইচ্ছা তীব্রভাবে গ্রাস করছে তাকে। নিখিল চুলে থাকা গোলাপ দুটিতে টান দিতেই কাঁটায় লেগে হাত কেটে গেল খানিকটা। নেহা চোখ খুলে ফেলল ততক্ষণাৎ। নিখিল হাত ছাড়া দিয়ে আবারও হাত রাখল নেহার পাতলা গড়নের সরু আকর্ষণীয় ওষ্ঠে। আঙুল দিয়ে ছুঁয়ে দিল ঠোঁট জোড়া। আঙুল ছুঁয়ে এনে রাখল গলায়, গলা পেরিয়ে চুলের ভাঁজে হাত রাখল, টেনে নিল নিজের দিকে নিজের সবচেয়ে প্রতীক্ষার বস্তুটিকে। নেহা এসে পড়ল ঠিক নিখিলের বুকে। লম্বা চৌড়া মানুষটার কাছে তার 5 ফিট 4 ইঞ্চি উচ্চতাটাও ভীষণ বেমানান। নেহা আবেশে চোখ বুজে ফেলল, তাল সামলাতে না পেরে চেপে ধরল নিখিলের শার্ট। নিখিল কানের কাছে মুখ নিল, খুব আলতো সুরে ফিসফিস করে বলল, এরকম ভাবে আমাকে না ফাঁসালেও পারতি নেহা। তুই কি দেখছিস আজ আকাশ জুড়ে অবাধ্য বর্ষণ? অনাকাঙ্ক্ষিত ভাবে না জানিয়ে এসেছে। যেমন এসেছিস তুই। তোকে বলেছিলাম নক্ষত্রের রাত উপহার দিতে। তুই বৃষ্টি মুখরিত রাতে উষ্ণতার চাদর হয়ে, আদুরে অমাবস্যার চাঁদ হয়ে এসেছিস। আমি কি করে না ছুঁয়ে থাকতে পারি বল? এতটা আবেদনময়ী হয়ে আসতে নেই জানিস না? এত সাজ আমার জন্য নষ্ট করার অধিকার ও তো আমিই রাখি জান। নেহার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কাপা কণ্ঠে বলল, ভুল করে হয়ে গেছে। নিখিল ঠোঁট কামড়ে হাসল, কানের উপর ঠোঁট ছুঁয়ে বলল, এবার ভুলের মাসুল দে। নেহা তড়িঘড়ি করে বলে উঠল, আজকে না প্লিজ। নিখিল চমৎকার হাসল, হাত গলিয়ে দিল নেহা শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে। নেহার হৃৎপিণ্ডের গতি বাড়ল, খামচে ধরল নিখিলের শার্ট, চোখ মুখ হিচে বন্ধ করে বলল, নিখিল ভাই আসলে। নিখিল নেহার ঠোঁট চেপে ধরে বলে, আর একদিন যদি ভাই বলেছিস তো টুপ করে গিলে ফেলবো তোকে। নেহার দৃষ্টি এলোমেলো, নিখিল মুগ্ধ চোখে দেখল চঞ্চল হরিণীকে। নিখিল গভীর চুম্বন আঁকল নেহার কপালে। ছুঁয়ে দিল চোখের পাতা, গাল, থুতনি। অসংখ্য চুমুতেই ভরিয়ে দিল নেহার গোল সাইজের ছোট্ট মুখশ্রী। মেয়েটি কাঁপল বার বার অনুভূতির তীরতায়। নিখিল নেহাকে ডাকল, তাকা আমার দিকে। নেহা তাকালো না, উল্টো খিচে বন্ধ করে ফেলল। নিখিল জানে কি করে এই পোষা পাখিকে বশ করতে হয়। ঠোঁটে ছোঁয়া দিল নেহা ঠোঁটের ঠিক পাশে। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকল, তাকাও না বউজান। নেহার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন, লোকটা এমন কেন? নেহা পিটপিট করে তাকালো। নিখিল নাকে নাক ঘষে বলল, জানি তো তুই কি বলতে চাস আমায়। বেশি জ্বালাবো না, লিমিট ও ক্রস করব না, তবে আজকে ছাড়ও দিতে পারবো না। নেহা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। একটাই প্রশ্ন তার মনে, নিখিল কি করে জানল? নিখিল আবারও ও ডাকল, জান এভাবে লজ্জা পেও না প্লিজ। ঠিক এখানটায় একদম হৃদয়ে গিয়ে লাগে যে। তোমার লজ্জা মাখা মুখ কতটা টানে আমাকে জানো তুমি। নেহার কম্পিত ঠোঁট জোড়া দখল করে নিল নিখিলের নির্লিপ্ততার ঠোঁট। সময় যেন বই চলছে আপন গতিতে, কেউ কোথাও নেই, শুধু আজ প্রেম, মোহ, মাদকতা, ভালোবাসায় মুড়িয়ে নিয়েছে সময়টাকে। নিখিলের অবাধ্য বিচরণে নেহা কেঁপে কেঁপে উঠছে। বিছানায় বসে পড়ল এবার নেহা।
নিখিল পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, একটা চুমুই তো দিলাম, এতেই তোর এই অবস্থা। নেহা পরবর্তীতে তোর কি হবে ভেবেছিস একবার? নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, অসভ্য পুরুষ। লজ্জা টজ্জা খানিকের জন্য উবে গেছে ওর। রাগ হলে কথা শোনানোটা আগে, পড়ে লজ্জা পাওয়ার অনেক টাইম পাওয়া যাবে। নিখিল নেহার পাশে বসল। নেহা সরে পড়ল গাল ফুলিয়ে। নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে তেলটা আলতো হাতে ছুঁয়ে দিল। নেহা নিখিলের হাত ধরে ফেলল, ঠোঁট উল্টে বলল, আমার গলার তেলটা কি সরকারি? লুচু লোক সব সময় তেলটার দিক নজর দেন কেন আপনি? তেল কেন, পুরো তুমিটাই তো আমার, শুধুই আমার। ছুঁয়ে দেওয়ার অধিকারও আমার, যা খুশি করব তুমি বলার কে? আমার বউ, আমার সব কিছু। নেহা চোখ ছোট ছোট করে তাকালো। নিখিল হুট করে কামড় বসালো গলায়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো ছোট ছোট কামড় দিল। নেহার সহ্য হচ্ছে না এই সুখময় যন্ত্রণা। নড়াচড়া করা শুরু করে দিল। নিখিল নেহার হাত দুটি চেপে ধরে নেশাতুর কণ্ঠে বলল, এত নড়াচড়া করো না লক্ষ্মীটি। নেহা থেমে গেল ততক্ষণাৎ। কামড় বাদ দিয়ে ওষ্ঠের বিচরণ চলল এবার। আদরে আদরে মুড়িয়ে নিতে চাইল নেহাকে। এই যেন অনুভূতির তীব্র ঝড়। সামলাতে হিমশিম খাচ্ছে দুজন মানুষ। বেশ খানিক পর নিখিল থামল। নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাকে পূর্ণ করার একমাত্র বস্তু তুই। তুই ছাড়া আমি এলোমেলো, ছন্নছাড়া। তুই না থাকলে আমার জীবনের গতি থেমে যাবে। সবার কাছে সেরা নিখিল মেহমেদ চৌধুরী, তুই ছাড়া নিঃস্ব। তুই না থাকলে আমাকে সামলানোর মতো কেউ নেই। তুই আছিস তো আমি আছি। ভালোবাসি ভীষণ, বিশ্বাস কর, অনেক অনেক বেশি ভালোবাসি। তোকে হারাতে পারবো না জান। বল না তুই আমার। নেহা হাত উঁচিয়ে নিখিলকে জড়িয়ে ধরল। নিখিলের বুকের উপর গুটিয়ে থেকেই বলল, বিশ্বাস করি তো ভালোবাসেন? আর আর নিখিল অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল, কি? আমি আপনার। নিখিল চোখ বুজে ফেলল। নিজেকে এতটা খুশি কখনো লাগেনি তার। হৃদয়ে কেমন আনন্দে মো মো করে উঠল। প্রতিধ্বনিত হলো একটি শব্দ, আমি আপনার। নিখিল এতটাই শক্ত করে ধরেছে যেন নেহা হারিয়ে যাচ্ছে কোথাও। ছাড়ুন এবার, আর কত জড়িয়ে ধরে থাকবেন? এবার আমার হাড়গোড় ভেঙে দিবেন নাকি? ছাড়বো না। তুই হারিয়ে যাবি। পালিয়ে যেতে চাস সব সময়। পাগল আপনি। কথা দিচ্ছি তো হারাবো না। ছাড়বো না আমি। আমার বউ, আমার ভালোবাসার মানুষ। আমার কলিজাকে আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে তোর কি? চুপচাপ বসে থাক। এভাবে থাকলেই ঘুম চলে আসবে। খবরদার নেহা, ঘুমাবি না। বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তোকে। নেহা নিখিলের বুকে নাক ঘষে বলল, এই আপনি আমাকে ভালোবাসেন? উপর থেকে ফেলে দিতে চাচ্ছেন? ছাড়ুন, আমাকে লাগবে না আপনার ভালোবাসা। নিখিল চুমু দিল নেহার থুতনিতে। অভিমান করছেন কেন আমার লজ্জাবতী লতা? অভিমান করার পেছনে কিন্তু একটা রহস্য আছে, জানিস সেটা কি? জানতে চাই না। সরুন। তুই শুনতে না চাইলেও বলবো আমি। আমার বউয়ের যখন আদর পেতে মন চায় তখন সে অভিমান করে। নিখিল ভা। ইহ, শুধু নিখিল বল না হয়। নিখিল, আপনি একটা জাতা। নিখিল হাসল। বলল, জানি। নতুন কিছু বল। এখন আমি আদর করব, ভালোবাসবো, তুই চুপ থাকবে বুঝলি? যদিও এতে আমার মন ভরবে না, তবুও তোর জন্য শুধু এতেই মনকে বুঝো দিচ্ছি। নেহা ফিক করে হেসে দিল। মিটি মিটি হেসে বলল, মামা বাড়ি আবদার নাকি? আদর করব সরেন, আমি অনুমতি দিব না। তোর অনুমতি চেয়েছে কে? মামা বাড়ি আবদার না তো জান, ভালোবাসার আবদার। ফিরিয়ে দিবি বল। নেহা চুপ রইল। ভালোবাসার স্বীকারোক্তিতে মৌনতাকেই সম্মতির লক্ষণ মানা হয়। অনুভূতিতে ভরে উঠুক মন, কেটে যাক সময়, থেমে যাক সবকিছু, শুধু বেঁচে থাকুক ভালোবাসা।
মাঝরাত বৃষ্টি থেমেছে, ঝিঝি পোকারা ডেকে চলেছে সমান তালে। নেহার কপালে কপাল ঠেকিয়ে নিখিল জিজ্ঞেস করল, যদি লিমিট ক্রস করতাম? তুই বাধা দিলি না কেন আমায়? নেহা রয়েসয়ে উত্তর দিল, বিশ্বাস করি আপনাকে তাই। আমাকে তো ভালোবাসিস না, তাহলে এত বিশ্বাস করিস কেন? নেহা মৃদু হেসে বলল, বলবো না। নিখিল বাচ্চামো করে বলল, বল না, আমি শুনতে চাই। আপনি এত অসহ্য কেন বলুন তো? জ্বালিয়ে মন ভরেনি নাকি? সরুন ঘুমাতে দিন। নিখিল নেহার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমাতে পারবি না তুই? এখন আমার চুলে হাত বুলাবি আর গল্প করবি? সারারাত গল্প করব আমরা। পারবো না। উঠুন বলছি। নিখিল নেহার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ে। আমি পুরোপুরি এখনো তোকে পাইনি, এটার শাস্তি স্বরূপ সারারাত তুই আমার চুল টেনে দিবি। আমি ঘুমাবো। নিখিল, আপনি বেশি লোভী। এত কিছু করেও এখন ঘুমাতে দিচ্ছেন না কেন? এই এই মুখটা ছুটাবি না আমার নেহা। রাতের বেলা তুই ঝগড়া করার তাল খুঁজবি না বলে দিলাম। কামড়ে দিব তোকে। তুই আসলেই একটা মাথা মোটা। বউয়ের উপর লোভ করলে তাকে লোভী বলে না। এটা কি ভালোবাসা বলে? নেহা নিখিলের চুলে টান দিয়ে বলে, আমি মাথা মোটা? আবার যদি বলেছেন তো? নেহা কপট রাগ দেখিয়ে আবার বলল, এই ঘুমাবেন ভালো কথা, পেটে সুরসুরি দিচ্ছেন কেন? আমার ইচ্ছা। চুপ থাক নেহা, না হয় তোর ঠোঁটে বিশাল একটা চুমু খাবো আমি, পরের দোষ দিতে পারবি না। একটা অসভ্য ঠোঁট কাটা নির্লজ্জ লোক। আল্লাহ আমার কপালে দিছে। সকালে ঘুম থেকে আগে উঠল নিখিল। নেহার এক হাত এখনো ওর চুলে, মাথা গিয়ে ঠেকেছে নিখিলের বুকে। ঘুমন্ত নেহাকে নিজের বুকে দেখে নিখিল তৃপ্তির হাসি হাসল। অবশেষে নেহা তার মেয়েটা নিজে বলেছে সে শুধু নিখিলের। আর কি চাই জীবনে? নিখিল এখন পরিপূর্ণ মানুষ। ভালোবাসায় পূর্ণতা পাওয়া প্রতিটা হৃদয় বহমান সুখের অনুভূতির কাছে সবকিছুই ফিকে পড়ে যায়। নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলল, সুপ্রভাত, মিসেস চৌধুরী। নেহা নড়েচড়ে উঠল। মুচকি হাসিটা নিখিলকে পাগল করতে যথেষ্ট। নিখিল নেহার পেটে নাক ঘষে বলল, বউ? হুম, ভালোবাসি। নেহা হেসে উঠল এবার। নিখিল টেনে উঠিয়ে দিয়ে বিছানা ছেড়ে নেমে গেল। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, এই এদিকে আয়, একটা মর্নিং কিস নিয়ে যা। নেহা কোমরে হাত দিয়ে বলল, দেখুন সারারাত আপনার হাতির মতো মাথাটা কোলের উপর রেখেছেন, সোজা হয়ে না ঘুমাতে পেরে এখন আমার কোমর ব্যথা করতেছে। আপনি আছেন ঢং করা নিয়ে। বিরক্ত করবেন না একদম। সবার কাছে গিয়ে বলবো আপনি আমার কোমরের বেহাল দশা করে দিয়েছেন। নিখিল ঠোঁট টিপে হাসল। এই বোকাটা কবে বুঝদার হবে? সত্যি এটা বলবি তুই? হ্যাঁ, সত্যি কথা বলতে কি সমস্যা? নিখিল এবার হুহা করে হেসে উঠল। তোর কথা কেউ বিশ্বাস করবে না, পরে যদি উল্টো পাল্টা তোকে ওরা কিছু বলে তখন আমাকে কিছু বলতে পারবি না। নেহা বিরক্তি নিয়ে বলল, সবাই আপনার মতো নাকি? নেহা ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। নিখিলকে রুমে রেখেই ফুরফুরে মেজাজে নেহা সবার কাছে গেল। রিসোর্ট সংলগ্ন রেস্টুরেন্টে খেতে বসেছে সবগুলা। সকাল 9টা বাজছে ঘড়িতে। আজ সূর্যি মামা দেখা দেয়নি। আকাশ এখনো মেঘলা। নেহাকে দেখে সবাই হাসল। নেহাও হাসি দিয়ে গিয়ে বসল। তোমরা তো আমাকে রেখেই খেতে বসে গেলে দেখছি। নেহার কথায় সাব্বির বলে ওঠে, তোদের ঘুমে ডিস্টার্ব করতে চাইনি তাই। ভেবেছি বেলা করে ঘুমাবি। আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছিল তাই খেতেই বসে গেছি। নেহা বিরস মুখে প্লেট উল্টালো। বিড়বিড় করে বলল, আর ঘুম? জেরিন বলে উঠল, মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তোর তো এখন খুশি থাকা উচিত। নেহা মুখ বাঁকিয়ে বলে উঠল, কেন খুশি হব বলো তো? আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে তোমাদের ভাইয়ের জন্য।
নেহার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই সমান তালে কাশি দিয়ে উঠল মিহির, সাব্বির আর জেরিন। বৃষ্টি গুঁতো মেরে বলল, কি বলছিস? নেহা বিরক্তি নিয়ে বলে উঠল, বলার আগেই তো সবাই কাশি দিয়ে উঠল। বুঝলাম না একসাথে সবার গলায় খাবার কেন আটকালো। নিখিল তখনই হেঁটে এসে বসল নেহার পাশে চেয়ারে। মিহিরের দিক পানি এগিয়ে দিয়ে বলল, নে পানি খা। আগে পুরো কথা শোনা উচিত ছিল তোদের। নেহা বিরক্তি নিয়ে বলল, আপনি আর কথা বলবেন না। বিরক্তকর, সারারাত বসিয়ে রেখে কোলের মাথা দিয়ে ঘুমিয়েছেন, বালিশের কি অভাব পড়েছিল নাকি? চারজন চোখ বড় বড় করে তাকালো। যা ভেবে পাঠিয়েছে তা কি তবে হয়নি? সাব্বির পরোটা মুখে পুরে বলল, আই হেট মাই মাইন্ড। নেহা বোকা বনে গেল পুরো। পরক্ষণেই নিজে নিজে ভাবল কি ভেবে এভাবে রিয়েক্ট করলো ওরা। নেহা কোমর কোমর দুইবার ভেবেই দাঁত দিয়ে জিভ কাটল। লজ্জায় এখন মাটি ফাঁক করে ঢুকে পড়তেই মন চাচ্ছে। ছি, ছি, সবাই এখন কি ভাবছে? লজ্জায় মাথা নুয়ে ফেলেছে পুরো। নিখিল এবার নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, আগেই না করেছিলাম, এখন লজ্জা পেয়ে কি লাভ? পেটে তো কোনো কথা থাকে না তোর। সমস্যা নেই, এটা তো পরের বার হবেই। নেহা অন্য দিক মুখ ফিরিয়ে ফেলল। নিখিলকে টেনে মিহির বলল, কিরে শালা, তুই কি আদর ছেলে? এত সুন্দর বউ রেখেও তুই এখনো কুমার। তোর পুরুষত্ব নিয়ে এখন আমার প্রশ্ন তুলতে মন চাচ্ছে। তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, অন্যের ঘরের কাহিনী এত শুনতে চাস কেন? যা হওয়ার হয়েছে, তোদের এত জানতে হবে না। খাওয়া শেষ হতেই নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি। মুখ ফুলিয়ে বলল, তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়নি? নেহা থতমত খেয়ে গেল। তোকে বলবো কেন? আর তোর আর আপুর সাথে আমার কোনো কথা নাই। তোরা আমাকে রাতে মিথ্যা বলেছিস। তোর ভালোর জন্যই তো এত কিছু করলাম। ভাইয়া আর তুই দুজনই কাছাকাছি আসতে পারতি। নেহা দাঁতে দাঁত চেপে বলল, আমাকে একবার বলবি না? আমি কি তোদের কথায় না করতাম নাকি? তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি তুই? তোর কি মনে নাই? কি মনে থাকবে? আজ কয় তারিখ? বৃষ্টি তারিখ মনে করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিনমিন করে বলল, সরি ইয়ার। খুশিতে সব ভুলে গেছিলাম। তোর পিরিয়ড চলছে বলেই গেছিলাম। এখন সরি বলে কি লাভ? তোর ভাইয়ার কি অবস্থা হয়েছিল জানিস? বলেই নেহা হাসতে শুরু করল। বৃষ্টি বলল, মজা নিচ্ছিস? আমি কেন নিব? তোরা যা করেছিস ওইটা কি ছিল? নিখিল ভাই জানতো আগে থেকেই, রুম থেকে চলে যেতেও চেয়েছে, কিন্তু তোরা বাহির থেকে লোক করে দিলি, যার ফল ভোগ করতে হলো আমাকে। অসহ্যকর। বৃষ্টি কাচুমাচু হয়ে বলল, ভাইয়া জানতো মানে তুই বলেছিস? না, আমি বলিনি। তোর ভাইয়া নিজে থেকেই সব বুঝে গেছিল। আমার জামাইটা কত ভালো দেখ, আর তোরা সব মির্জাফরের সহকর্মী। এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস? জেরিন ধমক দিয়ে বলল, তোরা দুইটাই কি ফুসুরফাসুর করস? আমার মতো একটা মানুষকে কি তোদের চোখে পড়ে না? আজ রাতের ট্রেনে ফিরে যাব আমরা, এখন থেকে বিকাল পর্যন্ত ঘুরবো সবাই। যা, গিয়ে তৈরি হয়ে আয়। ঘুরতে বেরিয়েছে সবাই। আগে যাচ্ছে জেরিন, সাব্বির, রৌফ। মাঝে নেহা, নিখিল, পেছনে বৃষ্টি আর মিহির। নেহা ছুটোছুটি করে আগে যেতে চাইছে। নিখিল হাত চেপে ধরে বলে, এই ব্যাঙের মতো লাফাবি না, আঁকাবাঁকা রাস্তা পড়লে হাত পা কেটে যাবে। নেহা ঠোঁট উল্টে ফেলে, আজ বেশি দূর যায়নি ওরা, একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গেছিল, ওটাই দেখতে যাচ্ছে আজ। পাহাড়ের খাঁজে উঁচু নিচু পাথরের উপরের পথ কিছুদূর আসার পর নিখিলের ফোন আসায় সে থামে। নেহা কে বলেছে কড়া করে নড়বি না এক পা? মেয়েটা কি কথা শোনার মতো, সেই ছুট লাগালো সামনে। দু চার কদম যাওয়ার পরই ধাপ করে পড়ে গেল নেহা। এর পাশেই বেশ বড় খাদের মতো জায়গা। নেহা ব্যথা পেয়ে মৃদু শব্দ করে উঠল।
নিখিল ঘুরতেই নেহাকে বড় গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আঁতকে উঠে, যদি নেহা পড়ে যেত তো। নিখিল তড়িঘড়ি করে আগায়। নেহার হাত ধরে রাখা কালো জিন্স, পিঙ্ক টি শার্ট পরা মেয়েটা জিজ্ঞেস করে, ম্যাম আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? আরো একটি মেয়েও এগিয়ে আসলো, নেহাকে যত্ন সহকারে উঠিয়ে বলল, ম্যাম যদি কিছু হয়ে যেত? আপনি এই জায়গায় একা কেন আসলেন? স্যার ভীষণ রাগ করেছেন আপনার উপর। নেহা অস্পষ্ট সুরে বলে, স্যার। পাশে থাকা অন্য মেয়েটি বলে ওঠে, ও কিছু না। নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। তার মুখ থমথমে, নেহা বুঝতে পারছে নিখিল বেশ রেগেছে। এই জন্য এত চুপচাপ। নেহা ছলছল চোখে তাকালো, নিখিল একবারের জন্যও তাকায়নি। নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। আপনারা না থাকলে যে কি হতো? মেয়েগুলো বিনয়ের সাথে বলল, এটা তো আমাদের দায়িত্ব স্যার। নিখিল নেহার হাত জোরে চেপে ধরে সামনে হাঁটা দিল। ওরা চলে যেতেই মেয়েগুলার মধ্যে একজনের মোবাইল বেজে উঠল। স্যার। ম্যাম ঠিক আছে। সাহিলের রাগী কণ্ঠ, তা তো দেখতেই পাচ্ছি। ঘোরা শেষ না হওয়া অবধি ওদের আশেপাশেই থাকবে। চঞ্চল প্রচুর, আবার যে কোনো মুহূর্তেই পড়তে পারে। নিখিল। নেহার ডাকে একবারও সাড়া দেয়নি নিখিল। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। জেরিন, বৃষ্টি, সাব্বির, রোজ দাঁড়িয়ে ছিল ঝর্ণা থেকে কিছুটা দূরে। ওদেরকে যেতে দেখেই মিহির জিজ্ঞেস করল, কিরে তোদের দেরি হলো কেন? নিখিল শুধু বলল, পিছিয়ে পড়েছিলাম তাই। দেখা শেষ কর, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বৃষ্টি বলল, নেহা তোর হাতে কি? নিখিলের তোতলারা জবাব, ওর আমার রুমালগুলা নাকি হাতে পেঁচিয়ে হাঁটতে ভালো লাগে তাই লাগিয়েছে। ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য। জেরিন ডাকলো, ওই নেহা আয়। নেহা মাথা নাড়িয়ে না করল। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, এখন কেন যাবি না? যা, একটু আগেও তো একাই গিয়েছিলি। তোর তো সাহস আবার রন্ধ্রে রন্ধ্রে। নেহা নিখিলের বাহু চেপে ধরে বলল, রাগ করেছেন? সরি, আর কখনো একা একা যাব না। আপনার কথা শুনবো। হাত ছাড় আমার। আমার কথা শুনতে হবে না তোর। আমি কে, আমার কথা কেন শুনবি তুই? যা খুশি কর, তোর কিছু হলে তো আমার কিছু যায় আসে না। নেহার হাত ছাড়িয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো নিখিল। নেহা গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল নিখিলকে। নিখিল ঠোঁট কামড়ে হাসল, একটু তো শাস্তি দিতেই হবে। তখন যদি পড়ে যেত ভেবেই নিখিলের রুহ কেঁপে ওঠে। একদম গলা যাবে না। নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাশভারী কণ্ঠে বলল, সবার সামনে একদম এসব ন্যাকামো করবি না। চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক। নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো। মন খারাপ হতে আর কি লাগে? নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সবাই ফিরে এসে দেখল দুইজন দুদিকে দাঁড়িয়ে। নেহাও বেশি কথা বলছে না। বুঝলো কিছু তো হয়েছে। রিসোর্টে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেহা হোঁচট খেল। পা কেটে গেছে বুঝেও দাঁড়ায়নি, গট গট করে হাঁটতে থাকলো। নিখিল দেখে ডাকলো, নেহা দাঁড়া বলছি। নেহা শুনল না। রিসোর্টে গিয়ে আগে ভাগেই লাগেজ হাতে বাহিরে এসে দাঁড়ালো। বিকাল হয়ে এসেছে। এবার ফেরার পালা। রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা। নিখিল কতবার বলেছে পাটা দেখা, নেহা জেদ করবি না। শুনেনি এত তেজ শাস্তি দিতে গিয়ে এখন নিখিলই শাস্তি পাচ্ছে। ট্রেন যাত্রাটা সব সময় রোমাঞ্চকর। আড্ডা দিচ্ছে বৃষ্টি, জেরিন, সাব্বির, রৌফ। অন্য কেবিনে বসে আছে মুখ ফুলানো এক দম্পতি। গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যেই নেহা ঘুমিয়ে গেল। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল। মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে। উঠে গিয়ে শুভ্র পাটা হাতে নিল। একংশে রক্ত জমাট বেঁধেছে। নিখিল পকেট থেকে ব্যান্ডেজটা বের করল। ট্রেনে ওঠার আগে ফার্মেসি থেকে নিয়ে এসেছিল। আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ। মাথাটা তুলে নিল নিজের কোলে।
হাত থেকে রুমালটা খুলে সেখানেও ব্যান্ডেজ করে দিল। নেহার কপালে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল, তুমি এমন অবুঝ কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে একবার ভেবেছ? পারো তো শুধু বাচ্চামো করতে। বেশ অনেক সময় আড্ডা দিয়েছে। অপর পাশে দুজনের কি খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো। রোফ ঘুমিয়ে পড়েছে। দরজায় সবাই মিলে উকি দিয়েছে। মুগ্ধ হয়ে দেখল দুজনকে। নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নিখিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, হাত দুটি আগলে ধরে আছে নেহাকে। এদের রাগ, অভিমান, ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দরভাবে লুকানো। দুজনই সমান সমান, কেউ কারো থেকে কম না। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে। এদের কাজেই ভালোবাসা ফুটে উঠে, একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে, যা নিজেরা ঠিকই বুঝে তবুও বলতে নারাজ। এত সুন্দর দুষ্টু মিষ্টি একটা সম্পর্কে কারো যেন নজর না লাগে। সব ভাই বোনরা যেন মনে মনে একই দোয়া করল ওদের জন্য। সকাল 7টার ট্রেন এসে থামল যথাস্থানে। ফুরফুরে বাতাস বইছে। রেল স্টেশন মানুষে পরিপূর্ণ। একে একে সবাই নেমে আসলো। বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে। নেহার পা ব্যথায় টন টন করছে, ভালো করে হাঁটতে পারছে না। গতকাল সামান্য আঘাত মনে হলেও সারারাত পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝল নেহা। কয়েক কদম হেঁটেই খুঁড়াতে হচ্ছে এখন। কোনো রকম নেমে এসেছে লাগেজ হাতে। সাব্বির এসে নেহার লাগেজ নিজে নিয়ে সামনে চলে গেল। স্টেশন থেকে 4 মিনিটের পথ পাড়ি দিয়ে গাড়ির কাছে যেতে হবে। নেহা পর পর কয়েকটা ঢোক গেল। ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিরমিয়ে ধরল। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল, তারপরও মানুষের সাহায্য নিবে নাও। হুট করে নিখিল এসে ওকে কোলে তুলে নিল। নেহা প্রথমে বুঝতে না পেরে ভয় কলার চেপে ধরেছে। নিজেকে নিখিলের কোলে দেখে হকচকিয়ে গেল। কি অদ্ভুত লোক, সব মানুষ কিভাবে তাকিয়ে আছে রাস্তাঘাটে, এভাবে কোলে নেওয়ার মানে কি? নেহা মৃদু চেঁচিয়ে বলল, নামান বলছি। কি করছেন? দেখুন সবাই তাকিয়ে আছে। আমি একা যেতে পারবো। নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছাচ্ছে না। নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। গাড়ির ভিতর এনে রাখল নিখিল নেহাকে, কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না। নেহা এবার বিরক্ত হলো। একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটা কি আদৌ ঠিক? নিখিল বাড়াবাড়ি করছে কেন এত? রাগ হলে বকে দিলেও তো পারে, কিন্তু না, এই লোক কাল থেকে মৌনতা পালন করছে। গাড়ি ছুটে চলল পেছালা রাস্তার উপর দিয়ে। বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি। রাস্তায় ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে। সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছেন বাড়ির গৃহিণীরা। ছেলে মেয়েরা আজ কত দিন পর বাড়ি ফিরছে। ওদের ছাড়া বাড়িটা প্রাণশূন্য মনে হচ্ছিল। সেতারা বেগম নামাজের পর বিছানায়। আর যায়নি, নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র, তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না। কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলে তাহমিদা বেগম। হাতের কাজ শেষ করে আসলেন হামিদা ও সাহারা। সেতারা বেগ সোফায় বসে আছেন। দরজা খুলতেই সব গুলাতে গিয়ে জড়িয়ে ধরল তাহমিদা বেগমকে। সবাই একসাথে বলে উঠল, মিস ইউ ছোট মা। অনেক বেশি মনে পড়েছে তোমাকে। হামিদা বেগম, সাহরা বেগম এসে বলল, শুধু ছোট মাকেই সবার মনে পড়েছে বড় আপা, আমরা মনে হয় ভেসে এসেছি। সবাই হেসে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল, সবাইকেই তো মিস করেছি। সেতারা বেগমের কাছে গিয়ে বসল সবাই। নেহা ছিল পেছনে। হামিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে বলল, নেহা কি হয়েছে তোর, হাত পায়ে ব্যান্ডেজ কেন? নেহা মুখে হাসি ঝুলিয়ে খুঁড়িয়ে কোনো রকম এগিয়ে এসে বলল, তেমন কিছু না তো বড় মা। তাহমিদা বেগম রেগে বলল, তা তো দেখতেই পাচ্ছি, নিশ্চিত লাফালাফি করেছিস।
রোগটা তো তোর থেকে ছোট, তাও ওর কিছু হয়নি। শান্ত থাকা শিখ একটু। ওর থেকে বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন। নেহা ঠোঁট উল্টে ফেলল। মা, একটুই তো কেটেছে, তাই বলে এভাবে বকা দিতে হবে তোমায়? তোমরা কেউ আমাকে ভালোই বাসো না, যখন দেখো শুধু বকা দেও। নেহা হেঁটে চলে যাচ্ছে, রুমের দিকে যেতে পারছে আর কই। নিখিল বাহির থেকে এসে বলল, এই দাঁড়া, আমি দিয়ে আসছি তোকে। হামিদা বেগম বলল, নেহা, খেয়ে একবারে উপরে জামা। আবার নামতে কষ্ট হবে তো। নিখিল রাগী কণ্ঠে বলল, যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি আদিক্ষেতা দেখাবে না তোমরা কেউ? আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে। মাথায় তুলবে না আর এটাকে তোমরা? খাওয়া লাগবে না ওর? যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে, একাই পারে সব। নেহা একবার তাকালো নিখিলের দিক, মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার। হামিদা বেগম ছেলেকে ধমকে বলল, ছোট মানুষ, এভাবে বকা দিচ্ছিস কেন? যা গিয়ে রুমে দিয়ে আয় ওকে, আর একবারও কিছু বলবি না মেয়েটাকে। নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো, কোলে তুলতে নিলে নেহা সরে গেল। মুখ বাঁকিয়ে বলল, লাগবে না আপনার সাহায্য। সাব্বির, জেরিন, বৃষ্টি বিরস মুখে দেখল, একদিনের ভিতর আবার ঝগড়া লেগে গেছে এরা। এদের দ্বারা শুধু এই একটা জিনিসই হবে, বাকি সব কিছু শত চেষ্টা করেও সম্ভব না। ইগো একদম নাকের ডগায় দুইটার। কপাল চাপড়ালো সাব্বির। রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতে লাগলো তিন জাতে মিলে। সেতারা বেগম বলে উঠল, নেহা বইন, রাগ করে না। যাও ঘরে যাও, স্বামী গুরুজন, তার কথা মানতে হয়তো। সাব্বির বলে উঠল, আর গুরুজন যে হারে চুল টানাটানি করে এরা, দাদি আর বলো না। এদের দ্বারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনো হয় কিনা দেখো। আমি দ্বিধায় ভুগছি, এদের দেখে বিয়ে করার শখ চলে গেছে। পরে যদি নেহা বইনের মতো একটা বউ আমার ভাগ্য পড়ে, জীবন্ত তেনা তেনা হইয়া যাইব। সেতারা বেগম বলে উঠল, চুপ থাক হারামজাদা। আমার নাতনির কোন দিক দিয়া খারাপ মনে হয় তোর? যা গিয়ে হাত মুখ ধুইয়া আয়, ওদেরটা ওরা বুঝবো। নিখিল জোর জবরদস্তি করে নেহা কোলে দিল। নেহা হাত পা ছুটছে আর বলছে, নামান বলছি। কথা শুনিয়ে আবার দয়া দেখাতে আসেন কেন? নিখিল এবার বিরক্ত হয়ে বলে, সত্যি নামিয়ে দিব। একদম কিন্তু ফেলে দিব। নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফেলে দেন, আপনাকে কে নিতে বলেছিল? কথা বলতে দেরি নিখিল নেহাকে কোল থেকে ফেলতে দেরি করেনি। ধাম করে শব্দ হলো। হামিদা বেগম চেঁচিয়ে উঠে বলে, কি হলো নেহা, পরলি কি করে? বৃষ্টি স্পষ্ট দেখল নিখিল ফেলে দিয়েছে নেহাকে। কি ভাই পেল বলল দেখে ফেলতে হবে। শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি। নিখিল গট গট শব্দ করে রুমে চলে গেল। নেহা দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল। মুখ থেকে বেরিয়ে আসলো, নির্দয় লোক। বৃষ্টি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কিরে বেশি ব্যথা পেয়েছিস? নেহা ফিচলে হাসল, মাথা নাড়িয়ে না বুঝালো। ধীর কণ্ঠে বলল, উঠতে সাহায্য কর। নেহাকে রুমে দিয়ে বৃষ্টি চলে গেল। নেহার আগে চুল টেনে ধরল। বেশি ভাব নিচ্ছে তো নিতে থাকুক নেহা, ও দেখবে কতদিন কথা না বলে থাকতে পারে, এড়িয়ে চলতে পারে এই লোক। সকালের নাস্তা নেহাকে এসে দিয়ে গেলেন তাহমিদা বেগম। গতকালের পরা জামাটা এখনো পরিবর্তন করেনি নেহা, বিছানায় শুয়ে পড়ল। হঠাৎই মনে পড়ল ওর মোবাইলটা নিখিলের কাছে আছে। এখন আবার এই লোকের মুখ দেখতে হবে ভেবেই নেহা টপ্ত শ্বাস ছাড়ল। কিন্তু মোবাইল তো লাগবেই, রাতে ঘুমিয়েছে অনেক, এখন আর ঘুম আসবে না কিছুতে। নেহা ধীর পায়ে এগিয়ে গেল রুমের দিকে। দরজায় নক করল। দরজা খোলা, আলতো হাতে খুলে ফেলল দরজাটা। ভেবেই নিয়েছে নিখিল রুমে না থাকলেই হয় মোবাইল নিয়ে কেটে পড়বে কোনো রকম। নেহা এক পা দিতে যাবে তখনই ভিতর থেকে ধমক দিয়ে উঠল নিখিল। নেহা ভয় পেয়ে গেছে পুরো। যখনই কিছু বলতে যাবে নিখিল রাশভারী কণ্ঠে বলে উঠল,
কেন এসেছিস এখানে? একদম ফ্যাচ ফ্যাচ করতে আসবি না। তোর কথা শোনার মতো মুড নাই এখন, রুমে আসবি না। নেহার মন খারাপ হয়ে গেল। নিখিলের কাছে ওর কথা ফ্যাচ ফ্যাচ মনে হয়। নেহা কি বেশি কথা বলে নাকি যার জন্য নিখিল এত বিরক্ত হয়? ছলছল করে উঠল চোখ, কান্না আটকে রেখেছে নেহা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে কি? আসলে নকলে করছিস? ওই আমার মোবাইলটা আপনার কাছে ছিল, ওটাই নিতে এসেছিলাম, আপনাকে বিরক্ত করতে চাইনি আমি, সরি। নিখিল এবার পূর্ণ দৃষ্টি রাখল নেহার উপর, নিচের দিক তাকিয়ে আছে, মুখটা একেবারে আষাঢ়ের আকাশ। নিখিল ভালো করেই জানে নেহা কখন সরি বলে। নিখিল শান্ত কণ্ঠে বলল, ভিতরে এসে নিয়ে যা। লাগবে না। নেহা এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে আসলো। নিখিল নিজের প্রতি বিরক্ত হলো, রাগটা বেশিই দেখিয়ে ফেলেছে। এবার এই মেয়েকে কিভাবে মানাবে? নিখিল পিছু ডাকলো, কথা শুনে যা নেহা। নিখিল নেহার পেছনে আসলো। নেহা রুমে ঢুকে দরজা আটকে দিল। নিখিল বার কয়েক দরজা ধাক্কালো। নেহা সারা শব্দ করল না। নিখিল হতাশ হয়ে ফিরে আসলো। দুপুর গড়িয়েছে, ঘুম থেকে উঠে নিচে নামল জেরিন। সেতারা বেগম সোফায় বসে পান চিবুচ্ছেন। জেরিন পাশে গিয়ে বসতেই বলল, তোর ফুফু আসবো কয়েকদিনের ভিতর, কাল কথা হইল। জেরিন উৎফুল্লিত কণ্ঠে বলল, সত্যি বলছো দাদি? কত বছর ফুপিকে দেখি না, সে যে বিদেশ গেল একবারও আসলো না তোমার মেয়ে, একদম পর করে দিয়েছে আমাদের। সাহারা এসে বলল, তা যা বলেছিস জেরিন। ফারহান আর জেবা জানি কত বড় হয়েছে, ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি আর এক? এবার আসুক, বেঁধে রেখে দিব একদম। ঠিকই বলেছ মেজমা। সাব্বির। বৃষ্টি হাই তুলতে তুলতে এগিয়ে আসলো। সাব্বির নিজের মায়ের উদ্দেশ্য বলল, মা এক গ্লাস শরবত করে দাও না। তা জেরিন, কার কথা বলছিস? ফুপ্পি আসবে, সাথে জেবা আর ফারহান ভাইয়া। সাব্বির মুখ তেতো করে বলল, মিহির ভাইয়ের সতীনটা। বৃষ্টি গুঁতো মেরে বলল, ভাইয়া কি সব বলো? ছেলেদের আবার সতীন হয় নাকি? জেরিন নিজের চুলগুলো পেঁচিয়ে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, জেবাও আসছে তাই না রে বৃষ্টি? জেবা, আসলে কি সমস্যা? জেরিন মুখ বাঁকিয়ে বলল, সাধে তোকে গাধি বলি। আসলেই বুঝবি। তাহমিদা এসে বলল, তোরা সব এখানে, নেহা কই? ঘুমাচ্ছে ছোট মা। তুমি জানো না তোমার মেয়ে কত ঘুম কাতুরে? নিখিল নেমে আসলো তখনই। শাহ আলম সাহেব আসলো অফিস থেকে, সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ায় একজনের সাথে ও দেখা করতে পারেনি। সবাই শাহ আলম চৌধুরীর সাথে আড্ডা দিতে বসে গেল। সাহারা এসে বলল, শুরু তোদের বক বক। ভাইজান আপনি যান তো, ফ্রেশ হয়ে আসেন, পরে এদের কথা শুনতে পারবেন। শাহ আলম চৌধুরী হেসে বলল, যাব তো। আমার নেহা মা কই? নিখিল গিয়ে খাবার টেবিলে বসল। হামিদা এসে নেহার কথা জিজ্ঞেস করতেই নিখিল বলল সে জানে না। হামিদা বেগমের মেজাজ খারাপ হলো, এ কেমন কথা নিখিল? নেহা তোর সাথে নেই মানে? তোর বউ, তুই ওর খেয়াল রাখবি না? দরজা আটকে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছে। এখানে আমি কি করতে পারি? ওহ, তাই তো, তুই কি করবি? দোষ করলি নিজে। এখন মেয়েটা একটু রাগও করতে পারবে না। এবারই শেষ বলে দিচ্ছি তোকে, নেহার সাথে সুন্দর করে কথা বলবি, আর রুম আলাদা হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিয়ে কোনো ছেলেখেলা না, যে এই আছে তো এই নেই। নেহা না হয় বুঝে কম, কিন্তু তুই। নিখিল, বিয়ে করেছিস তুই নেহাকে, তোকেই তো ওকে সামলে রাখতে হবে এখন। আর যেন দুজনকে এভাবে লাগতে না দেখি আমি। নিখিল নিজের মায়ের দিক তাকালো, চোখ ছোট করে। কি মা হলো, ছেলেকে রেখে ছেলের বউয়ের পক্ষ নিচ্ছে। সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর বলো না বড় আব্বু, তোমার ছেলেটা একটা নিরামিষ। কি হলো, কি বলবো? এদের তো ঝগড়া করাই থামেনি। প্ল্যান পুরোপুরি সফল না হলেও অর্ধেক হয়েছে।
তোমার ছেলের মুখ থেকে বেরিয়ে সে তোমার আদরের বৌমাকে ভালোবাসে। কিন্তু শাহ আলম চৌধুরী ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু আবার কি? বৃষ্টি বিরক্তি নিয়ে বলল, আসার সময় আবার লেগেছে, এখন পারলে কেউ কারো মুখ দেখবে না। আবার তোমার গুণধর ছেলে রাগে কোল থেকে ফেলে দিয়েছে। শাহ আলম চৌধুরী মুখ ছোট করে বলল, এই ছেলে কার মতো হলো? সন্দেহ হচ্ছে রে আমার। ছেলে হয়েছে তার শ্বশুরের মতো, কি বিপদ! দাঁড়া, নতুন আইডিয়া ভাবতে দে। দুটোকে কয়েক দিনের জন্য একটু আলাদা রাখতে হবে, তাহলে টান অনুভব করবে। জেরিন বলল, আব্বু কিন্তু কিভাবে করবে? তোমার ছেলে যত চোটপাটি দেখাক, বউ না দেখে তো 2 মিনিট থাকতে পারে না। মুখে বলে তুই দূরে যা নেহা, মনে মনে বলে তুই গেলে আমার শ্বাস আটকে আসে। সাব্বির বলে উঠল, ধুর, তোর ভাইয়ের কথা বাদ দে। বড় আব্বু তুমি বলো কিভাবে কি করবে? অফিসের কাজে সিলেট পাঠিয়ে দেব বাদরটাকে? 1 সপ্তাহের জন্য পাঠাবো নাকি আরো বেশি? বৃষ্টি বলল, 1 সপ্তাহই ঠিক আছে। না হয় দুদিকে দুইটা বেহুশ হয়ে পড়ে থাকবে। সবাই একসাথে মাথা নাড়ল। হামিদা বেগম এসে রেগে বলল, এই তুমি বাচ্চাগুলার সাথে কি ফুসুর ফাসুর করো? বাচ্চা হয়ে যাচ্ছ নাকি দিন দিন? যাও গিয়ে ফ্রেশ হও। এই তোরা খেতে বসো। শাহ আলম চৌধুরী উঠে গিয়ে বলল, শোনে অগো বৃষ্টি মা, বয়স আমার বেশি না, চুল কয়টা পেকে গেছে বাতাসে। শাহ আলম চৌধুরীর কথায় হুহা করে হেসে উঠল সবাই। নিজের বাপের কথায় খাওয়া রেখে ভ্রু কুঁচকে তাকালো নিখিল। এই লোক কোন দিক দিয়া তার বাবা হয়? উল্টো এটাকে নেহার বাপ বললে বেশি ভালো হতো। সন্ধ্যা নেমে এসেছে, নেহা এখনো দরজা খুলেনি। কথাটা শুনেই চিন্তিত হলো সবাই। আবার কিছু হয়ে যায়নি তো? একে একে সবাই হাজির দরজার সামনে। নিখিলের অবস্থা এমন, পারলে দরজা ভেঙে ভিতরে ঢুকে। বেশ সময় ডাকাডাকির পর ঘুমো ঘুমো চোখে দরজা খুলল নেহা। সবাইকে এভাবে দেখে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমরা সবাই? নেহার কথা শেষ হওয়ার আগেই নিখিল গিয়ে সবার সামনেই শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। বেচারি টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। এদিকে নির্লজ্জ ছেলের কাণ্ডে লজ্জায় শেষ হয়ে যাচ্ছেন বাড়ির 3 গৃহিণী। তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন রুম থেকে। সেতারা বেগম বলে উঠল, দাদু ভাই, কিছু তো লজ্জা শরম কর সবার সামনে তুই। নিখিল নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমার বউ যা খুশি করব। তোমরা চোখ বন্ধ রাখো। এই তুই কি একটা কুম্ভকর্ণ নেহা? এত কত ঘুম আসে তোর? রাতে এত ঘন্টা ঘুমাইলি, সকালে এখন সারা দুপুর ঘুমিয়ে সন্ধ্যায় ও চোখ খুলতে পারছিস না। নেহার ঘুম জড়ানো কণ্ঠ, ছা রুন, ঘুমাবো আমি, সবাই যাও রুম থেকে। নিখিল ব্যস্ত হাতে নেহার গালে হাত রাখল। অসুস্থ তুই? কি হয়েছে বল, এত ঘুম তো স্বাভাবিক না। নেহা বুঝে আসা চোখ খোলার চেষ্টা করে বলল, ঘুমের ঔষধ খেয়েছি। বিছানায় বসে থাকা সাব্বির, জেরিন, বৃষ্টি একত্রে বলে উঠল, কেন? তুই কি আত্মহত্যা করতে চাইছিলি নেহা? নিখিল একটা জোরে ধমক দিল। 3জন আশপাশ দেখল ভয় নিয়ে। নেহা বিরক্তি নিয়ে বলল, ঘুম আসছিল না তাই খেয়েছি, মরতে যাব কোন সুখে। উফ, যাও তো তোমরা, সত্যি আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিখিল এবার নেহার চোয়াল আলতো হাতে চেপে ধরে বলল, ঘুমের জন্য কি অন্য কোনো উপায় ছিল না? রাগ করে ঘুমানোর জন্য ঔষধ খেতে হবে কেন তোকে? নেহা নিখিলের হাত ঝাপটা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কারো প্রতি রাগ দেখাই না। যত রাগ আছে সব নিজের উপর। আমার জীবন যা খুশি করব, আপনি এখান থেকে যান। ঘুমাবো। নিখিল দাঁতে দাঁত চেপে বলে, তোরা রুম থেকে বের হ তো, এর ডোজ নেওয়ার সময় হয়েছে। 3জন সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল। নেহা টলমল পায়ে গিয়ে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল। নিখিলের প্রতি এত রাগ হয়েছিল সকালে,
ঘুমানোর কত চেষ্টা করলো কিন্তু কোনো উপায় দেখতে না পেয়ে দাদির রুম থেকে চুপি চুপি ঔষধ নিয়ে খেতেই ঘুম পেল দুপুরের দিক। নিখিল এগিয়ে গিয়ে পাশে বসল। নেহা মুহূর্তেই ঘুমে বিভোর। নেহার চুলে হাত বুলিয়ে হাত সরাতে নিলেই নেহা নিখিলের হাত আঁকড়ে ধরল। দুহাতে জড়িয়ে কানের পাশে রেখে নিজের গাল রাখল হাতে, যেন আরামের বালিশটা খুঁজে পেয়েছে। নিখিল হাসল। নেহা ঘুমের মাঝেই চোখ মুখ কুঁচকে ফেলতে চাইল, যেন খুব বাজে কোনো স্বপ্ন দেখছে। নেহার ঠোঁট নড়ে উঠল, বিড় করে কি যেন বলছে। নিখিল মুখ এগিয়ে নিয়ে গেল শোনার জন্য। তু ই অনেক খা রাব নিখিল। এতটুকু কথা স্পষ্ট শুনল নিখিল, স্বপ্নে তার সাথেই কথা বলছে। নিখিলের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। নেহা মাথার কাছ থেকে হাত সরিয়ে নিতেই নেহা আবার আঁকড়ে ধরল। এবার নেহা টি শার্টের হাতায় খামচে ধরেছে। আধশোয়া থেকে এবার ব্যালেন্স হারিয়ে নিখিল শুয়ে পড়ল বিছানায়। নিখিল মোবাইলটা এক পাশে রেখে দিল। নেহা উষ্ণতা খুঁজে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিখিলকে। নিখিল হেসে ফেলল, এবার জেগে থাকলে এই মেয়ে কোনোদিন এভাবে ধরত। উল্টো নিখিল ধরলেই বলে উঠত সরুন সরুন। নিখিল নেহার কপালে ওষ্ঠ ছোঁয়াল। নিখিলের সম্পূর্ণ নজর নেহার মুখের উপর, ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টাচ্ছে। নিখিল দেখল আগ্রহ নিয়ে। কিছু সময় কাটল এভাবে। নিখিল তাকিয়ে দেখল অনিমেষ। মেয়েটা বিড়বিড় করে আবার বলল, কেন চলে যাবেন? ভালোবাসি তো খা লো। নিখিলের যেন পেলে চমকে উঠল। নেহা কাকে ভালোবাসি বলল? নিখিলের নাম তো ন দিয়ে শুরু, খা দিয়ে কার নাম? এই অস্পষ্ট সামান্যতম কথাটি নিখিলকে এলোমেলো করতে যথেষ্ট। নিখিল এবার হিসাব মিলাতে বসল। নেহা বিয়ে করতে চায়নি, পালিয়েছিল। বিয়ের প্রথম রাতেও নেহাকে জিজ্ঞেস করেছিল কাকে ভালোবাসে, বলেনি। কয়েকবার বৃষ্টি আর ওর মুখে শুনেছে কাউকে নেহা ভালোবাসে। ওই দিন ও বলল নেহা নিখিলকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে। কে সে যাকে নেহা ভালোবাসে? বারবার একই ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। নিখিলের বুকে তীব্র ব্যথার সৃষ্টি হচ্ছে। তার অবুঝ পাখিটা তাহলে অন্য কাউকে ভালোবাসে? নেহা কি ওর সাথে থাকতে এই কারণেই না করেছে? বিদেশ কি ওই ছেলেটার কাছে যেতে চায়? নিখিল ঘুমন্ত নেহার তুলতুলে শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোথাও যাস না তুই প্লিজ। কথা দিয়েছিলি নেহা, কেন অন্য কাউকে ভালোবাসতে হবে তোর? আমাকে ভালোবাসা যায় না। জানি একটু বেশি রাগ দেখাই, তাই বলে চলে যাবি? কোথাও যেতে দিব না আমি। দরকার পড়লে ওই ছেলেকে নিজ হাতে খুন করব, তাও তুই আমার ছাড়া অন্য কারো হতে পারবি না। রাতে খাবার টেবিলেও নেহার দেখা নেই। শাহ আলম চৌধুরী ছেলের উদ্দেশ্য বলল, তুমি কাল ভোরে সিলেট যাচ্ছ অফিসের কাজে। কাজ 1 সপ্তাহের মতো লাগবে শেষ হতে। শহীদুল চৌধুরী চমকালেন, বড় ভাই আবার কোন কাজে পাঠাচ্ছেন নিখিলকে? তারা তো কিছু জানে না। মাহফুজ চৌধুরী বললেন, ভাইজান কোন কাজ আবার সিলেটে পড়ল? আমরা তো কিছু জানি না। নিখিল বর্তমানে তো মেইন অফিসে চাকরি করে না, সামান্য একজন এমপ্লয়ি। ও আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ওখানটায় একটা কাজ আছে, নতুন ডিল হবে। যেহেতু ওর অভিজ্ঞতা ভালো তাই কাজটা ওকেই দিতে চাচ্ছি। নিখিল গমগমে কণ্ঠে বলল, আমার থেকে আরো উচ্চ পর্যায়ের কর্মী আছে আপনার অফিসে, তাদের না দিয়ে আমাকে দিয়ে কাজ করালে অন্যায় হবে তাদের প্রতি। তোমার থেকে সাজেশন চাইনি আমি। চাকরি করতে হলে আমার নিয়ম মেনেই করতে হবে। যতই যে ধরে বসে থাকো না কেন, ভুলে যাবে না আমাদের পরে এই অফিসের দায়িত্ব তোমাকে আর সাব্বিরকেই নিতে হবে। রৌফ বড় হলে ও নিজেও যোগ দিবে। আমি যাব না। যেতে তোমাকেই হবেই। কথাটা বলে রেগে টেবিল ছেড়ে উঠে গেলেন শাহ আলম চৌধুরী। হামিদা বেগম তপ্ত শ্বাস ছাড়লেন। বাপ ছেলের এই ঠুকাঠুকি কবে যে শেষ হবে কে জানে। নিখিলের মেজাজ এমনিতেই খারাপ, তার উপর এখন এই কথা শুনে আরো বিগড়ে গেল মাথা। নেহার থেকে ওর জবাব চাই।
এত কেন লুকোচুরি? ও তো বলেছে নিজের মনের কথা নেহাকেও আজ বলতেই হবে। ঘড়িতে রাত 11টা। তাহমিদা বেগম কিছুক্ষণ আগে এসেই নেহাকে ধরে বেঁধে খাইয়ে গেলেন। নেহার মাথা ভার হয়ে আছে, তাই চোখ বন্ধ করেই শুয়ে আছে। আর কোনো দিন এই ছাতার ঔষধ ছুঁয়েও দেখবে না কেমন মাতালের মতো ঘুম আসে, যেন দুনিয়া ঘুরতেছে। নেহার শীত লাগা শুরু হয়েছে ইতিমধ্যে, পায়ের সাথে এবার কোমর ব্যথাটাও বেড়েছে। ব্যথাটা সত্যি বলতে বেশি। তাহমিদা জোর করেছিলে জ্বরের ঔষধ খেতে। রাতে ব্যথা বাড়তে পারে, জ্বরও আসতে পারে, কিন্তু নেহা বলল লাগবে না। এখন নেহার মনে হচ্ছে খেয়ে নিলেই হয়তো ভালো হতো। মধ্যরাত নেহার রুমে আসলো নিখিল। নেহার চোখটা লেগেছে একটু। নিখিল এগিয়ে গিয়ে দেখলো কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে নেহা, এসি বন্ধ করা। গরমে মেয়েটা সবকিছু বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কেন? নিখিল নেহা কপালে হাত রেখে চমকালো। জ্বর এসেছে। নিখিল কাঁথা সরিয়ে দিল কিছুটা, নেহার হাতের দিক নজর গেল। একটা হাত কোমরে চেপে ধরে রেখেছে। নিখিল অনুশোচনায় কাতর হলো, এভাবে কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। নিখিল পুরোপুরি সরালো কাঁথাটা, রুমের লাইট বন্ধ। নেহার হাত সরিয়ে দিল, কামিজ গলিয়ে নিজের শীতল হাতটা রাখল নেহার কোমরে। ঠান্ডা স্পর্শে নেহা কেঁপে উঠল। নিখিল আলতো স্লাইড করতেই নেহা মৃদু চেঁচিয়ে বলে উঠল, আহ! ব্যথা! নিখিল ফোনের লাইটটা জ্বালাতেই নেহার চোখ পিট পিট করে উঠল। ঘুম হালকা হয়েছে ওর। কামিজ কিছুটা সরাতেই উন্মুক্ত হলো কোমর। তৎক্ষণাৎ উঠে বসে পড়ল নেহা, নিখিলের হাত ধরে বলে উঠল, কি করছেন আপনি? দেখতে দে। না, অনুমতি চাইনি। আমার কাজ আমাকে করতে দে, না হয় পরিণাম ভালো হবে না। নেহার অভিমানী মন এবার অনুরাগী হলো। বিছানার চাদর খামচে ধরে মুখ ঘুরিয়ে বসে রইল। লাইটের আলো পড়তেই দেখতে পেল ফর্সা কোমরে নীল বর্ণের দাগটা চকচক করছে। আবার ছুঁয়ে দিল নিখিল। ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দিল কোমর। তীরবির করে কাঁপল নেহার নাকের পাটা। অভিমান রাগ একসাথে বাড়ল। কষ্ট দিয়ে এসে আবার আদিক্ষেতা। নিখিল উঠে গিয়ে ব্যথার মলম আনলো। নেহা কাঁথা আবার জড়িয়ে পিছিয়ে গেল। নিখিল খাটের উপর উঠে বসল। রাশভারী কণ্ঠে বলল, আপোষে দিবি নাকি জোর করব আমি? আমাকে দিন, আমি লাগিয়ে নিব, আপনি এখান থেকে যান। লাগানোর হলে এতক্ষণ লাগিয়ে ফেলতি। আমার ছোঁয়াতে তোর অস্বস্তি তো হবেই। মনে মনে তো নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া আশা করিস তুই। ওই ছেলে এসে ছুঁয়ে দিলে তো এখন নাচতে নাচতে কাছে চলে যেতি। নেহা চোখ বড় বড় করে তাকালো। অবাকের রেশ এখনো কাটাতে পারছে না। নিখিল ভাই তাকে এমন মনে করে, কোনো ছেলে চাইলেই তাকে ছুঁতে দিবে? আপনি আমাকে এতটা নীচ মনে করেন নিখিল? নেহার কম্পিত কণ্ঠ। নিখিল নেহার কোমরে মলম লাগিয়ে উঠে দেখল নেহাকে। নেহার চোখে মুখে অবাক হওয়ার রেশ। যেন কথাটি মোটেও আশা করেনি এখন। ভুল কি বললাম? তুই যাকে ভালোবাসিস তাকে তো স্বপ্নেও দেখিস ছেড়ে যাবেন না বলে আটকাতে চাস, ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলিস। ওই কাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়া আশা করতেই পারিস? নেহার আগে চেঁচিয়ে বলে উঠল, চুপ করুন বলছি। আপনি যদি এতই খারাপ ভাবেন আমাকে, যদি মনে করেন অন্য পুরুষের ছোঁয়া আমি আশা করি। ঘুরিয়ে ফিরিয়ে না বলে বললেই তো পারেন নেহা তুই চরিত্রহীন। নেহার কথা শুনে নিখিল রাগে নিজের হাত দিয়ে চেপে ধরল নেহার কোমর। ব্যথায় কুকড়ে উঠল নেহা। নিখিল দাঁত কিরমির করে বলল, লিমিট ক্রস করবি না নেহা। সব কিছু বলার অধিকার আছে মানেই এই না, যা মুখে আসবে তাই বলে দিবি। বেশি বার বাড়বি না, তাহলে প্রথমে তোকে মারব পরে নিজেকে। অন্য কাউকে ভালোবাসিস তুই? এই তোর সাহস তো কম না নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনিস? নিখিলের ধমকে কেঁপে উঠল নেহা। রাগে অভিমানে এবার চোখ ভরে আসলো। টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা জল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে।
কাপা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, কেন মুখে যা আসবে তা শুধু আপনিই বলতে পারবেন নাকি? না জেনে শুনে সব সময় রাগ দেখান, বারবার কষ্ট দেন, কিছু বলতে গেলেই তো ধমক দেন। 2 দিন তো এড়িয়ে চললেন, সন্ধ্যায় এসে লোক দেখানো ভালোবাসা দেখালেন। সবার সামনে মহান সাজতেন গিয়ে আমার মন নিয়ে কেন খেলেন আপনি? চলে যান সামনে থেকে, আমি আপনাকে দেখতেই চাই না আর চোখের সামনে। যে মানুষটা আমার সম্পর্কে এই রকম ধারণা রাখতে পারে তাকে চাই না আমি। আমি লোক দেখানো ভালোবাসা দেখাই। আমার ভালোবাসাকে এই মনে হয়েছে তোর। চলে গেলে শান্তিতে থাকবি। তাহলে আর আসবো না তোর সামনে। নেহা নিঃশব্দে চোখের জল ফেলল। নিখিল কাচের গ্লাসটা হাতের মুঠোয় রেখে ভেঙে ফেলল। আটকে উঠল নেহা, গড়গড় করে পড়তে থাকলো লাল রঙা তরল। নেহা দ্রুত এসে হাত ধরতে চাইল, নিখিল হাত সরিয়ে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। তা দেখে নেহা আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। কেন এত দূরত্ব চলে আসে তাদের মাঝে? একদিনের ভিতর আবার নিখিল তার থেকে দূরে চলে গেল, আর নিজের মুখটাও কি একটু বন্ধ রাখতে পারল না। দূরে চলে যান বলেছে তো ঠিকই, কিন্তু আদৌ কি চায় দূরত্ব? নিখিলকে না দেখে নেহা কি করে থাকবে? নেহা ঠিক করে নেয় সকালে গিয়ে রাগ ভাঙ্গাবে, যেভাবেই হোক নিখিলকে বুঝাবে সে শুধু নিখিলকেই ভালোবাসে, অন্য কাউকে না। সকাল 7টায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল নেহা। ফ্রেশ হয়ে দৌড় লাগালো নিখিলের রুমের দিক, পা ব্যথা যেন উবে গেছে। নেহা বার কয়েক ডাকলো, নিখিল নিখিল আপনি কি শুনতে পাচ্ছেন? রুমে গেল না নেহা। যতই রাগ ভুলে আসুক নিখিল ওকে যতক্ষণ না রুমে যেতে বলবে ততক্ষণ যাবে না। নিখিলের সারা শব্দ না পেয়ে নেহা নিচে নামল। ইতিমধ্যে অনেকেই খাবার টেবিলে, শুধু বাড়ির পুরুষরা নেই। নেহা গিয়ে বসল বৃষ্টির পাশে। নেহা কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, তোর ভাই কই রে? কেন তুই জানিস না? তোকে বলে যায়নি? সিলেট গেছে অফিসের কাজে, রাতে বলল যাবে না, কিন্তু ভোর হওয়ার আগেই বেরিয়ে গেল। নেহা চোখ বড় বড় করে তাকালো। নেহার চাহনি দেখে বৃষ্টি বুঝল নেহা কিছুই জানে না। নেহার হাস্য উজ্জ্বল মুখে মুহূর্তেই ঘন অন্ধকার নেমে আসলো। হামিদা বেগম এসে বলল, কিরে নেহা, নিখিল তোকে না বলেই চলে গেছে মানে? আবার ঝগড়া করেছিস দুজন? নেহা ঝটপট মাথা নাড়িয়ে না করল, না না বড় মা, ঘুমাচ্ছিলাম তো তাই ডাকিনি। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে, সময় হলে ফোন দিবে। তাহমিদা বেগম মেয়ের মিথ্যা ধরে ফেলল, তবুও কিছু বলল না। সম্পর্কে কথা কাটাকাটি হবে, মনমালিন্য হবে, এসব আবার মিটেও যাবে। কিছু দূরত্বেই ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে। দুজন দুজনের জন্য টান অনুভব করবে, থাকুক কিছু বিষাদ প্রহর, মিষ্টি পূর্ণতার অপেক্ষায়। সকাল গড়িয়ে রাত হলো, নিখিল একটা বারের জন্য ও ফোন দেয়নি, একটা ছোট মেসেজ ও দেয়নি। এত রাগ মানুষটার। নিজের কি দোষ নেই নাকি সব দোষ শুধু একা নেহার? দূরে যেতে বলেছে তাই বলে সত্যি সত্যি চলে যাবে? নেহার মন আকাশে মেঘ জমল। বারান্দার গ্রিল জড়িয়ে দাঁড়িয়ে রইল গেটের দিক তাকিয়ে। রোজ সে এমনটা করে নিখিলের আসার অপেক্ষায়, তবে আজ মানুষটি আসেনি। কাল কি আসবে? নেহা কি অপেক্ষা করবে তার জন্য? নেহা মোবাইল উঁচিয়ে খারুস নামে সেভ করা নাম্বারটায় ফোন দিল। রিসিভ করেনি কেউ। নেহা পর পর 30টা কল দিয়েছে, প্রথমে রিসিভ না করলেও এবার মোবাইল বন্ধ বলছে। নেহার আগে নিজের মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল। এই ভালোবাসা মানুষকে এত পুরায় কেন? ভালোবাসা শুধু উপহার দেয় নির্ঘুম রাত, বিষণ্ণতা, বুক ভিজিয়ে ফেলার মতো অশ্রু বারিধারা। রাগ সহ্য করতে না পেরে শেষে নেহা হু হু করে কেঁদে উঠল। নিখিল আসলে চায় না নেহার সাথে কথা বলতে। নেহার কথা তো তার নিকট ফ্যাঁচ ফ্যাঁচানি লাগে, বিরক্তি আসে, তাই চলে গেছে ভালো থাকার জন্য। নেহা ও আর বিরক্ত করবে না, থাকুক নিজের মতো। নেহাও থাকবে আগের মতো,
আসলে নিখিল নামক মহুমা তার জীবনে আসে ধোঁয়াশার মতো, ভালোবাসি বলেও ছেড়ে যায়, বুকে টেনে নিয়েও তীব্র বিরহে পোড়ায়। কাটলো আরো 2 দিন। নেহা চুপচাপ থাকলো একদম। 3 বেলা খাওয়ার সময় ছাড়া তাকে পাওয়া যায় না, দরজা আটকে বসে থাকে, না হয় ছাদে উদাস হয়ে বসে থাকে। সাব্বির, জেরিন, বৃষ্টি মিলেও আড্ডা দিতে আনতে পারেনি তাকে। 3 জনের মন খারাপ ভীষণ, তাদের দলের প্রাণবন্ত মানুষটি আজ নিশ্চুপ। ভালোবাসায় বুঝি মানুষ এত পরীক্ষাও দেয়। শরতের আকাশে আজ গুরুম গুরুম শব্দ করে বৃষ্টি নামল। বৃষ্টির উত্তাপে কাটবে কিছু মানুষের বিষণ্ণতা। নেহা একমনে আকাশের দিকে তাকিয়ে থেকে ভিজল। গেয়ে উঠল, আকাশ পানে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো উড়ে। কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। সকালে সবাই কে এক প্রকার চমকে দিয়ে বাড়িতে আসলো সেতারা বেগমের একমাত্র মেয়ে, মেয়ে জামাই আর নাতি নাতনি। বাড়ি মেতে উঠল খুশিতে, জলমলে হয়ে উঠল বাড়ির প্রতিটি মানুষের মুখ। নেহা একদম হাসি খুশি হয়ে নিচে নামলো। অন্যের সামনে নিজের দুঃখ প্রকাশ করার মতো বোকামি আর কিছু হয় না। নেহাকে জড়িয়ে ধরল তার ফুপি নাহার বেগম। ছোট ভাইয়ের মেয়েকে তিনি বরাবরই একটু বেশি ভালোবাসেন। জেবা, ফারহানও মিশে গেছে সবার সাথে, শেষবার এসেছিল 5 বছর আগে। মেহমানের আগমনে কাজ বাড়ল গৃহিণীদের। সেতারা বেগমও গেছেন আজ রান্নাঘরে। 3 বউ মিলে তাকে ঠেলে বের করল। সেতারা এসে বসলেন সোফায়। নাহার বেগম সবার উদ্দেশ্য বলল, আমার বড় ছেলেটা কই, নিখিলকে দেখছি না কেন? ভাইগুলা তো কাজে চলে গেল, আমার ছেলেটা কেউ কি তাদের মতো বানিয়ে ফেলেছে নাকি? সেতারা বেগম বললেন, কাজে গেছে সিলেটে। আহ, আমার নাতিটার কি কষ্ট, শুধু কাজ আর কাজ। সেতারা বেগম নেহাকে জিজ্ঞেস করল, কিরে তোকে নিখিল ফোন করে তো নাকি? বউ রেখে তো থাকতে পারে না একদিন, 3 দিন হতে চলল দূরে থাকছে, কি জানি অবস্থা আমার নাতিটার। নাহার বেগম সহ অবাক হলো জেবা। ফারহান। জেবা বলে উঠল, ভাইয়া বিয়ে করেছে কবে? বউ কোথায়? কি বলছো নানু? সেতারা বেগম হেসে বলে উঠল, আর বলিস না, নিখিলটা এত পাগল, একদিন হুট করে এসে বলল নেহাকে সে ভালোবাসে, বিয়ে করবে। সেদিনই বিয়ে পড়াতে হলো কাউকে কিছু না জানিয়ে। নাহার বেগম বললেন, তাই বলে একমাত্র ফুফুকে ও বলবে না? সেতারা বেগম মেয়েকে বুঝিয়ে বললেন। জেবা তো খুশিতে লাফিয়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরল। নেহা বেবি, তুই আমার ভাবি হয়ে গেলি রে। সাব্বির মুখ তেতো করে বলল, ধীরে বৎস ধীরে, নিখিল ভাই যদি জানে তার বউকে তুই এভাবে চেপে ধরেছিস তো তোকে কিক মেরে দুনিয়া ছাড়া করে দিবে। ফারহান বলে উঠল, বাহ, নিখিলের তো দেখি বেশ উন্নতি হয়েছে। এর মতো তেতা করলা যে ভালোবেসে বিয়ে করবে, এটা তো অবিশ্বাস্য কাহিনী। নেহা চুপচাপ সবার কথা শুনল শুধু। নাহার বেগম হেসে বলল, কিরে নেহা, বাড়ির বউ হয়েছিস, এবার তো একটু ফুফু শাশুড়ির সেবা যত্ন কর। সাব্বির, জেরিন, বৃষ্টি, জেবা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, যাও না, রান্না করো। দেবর ননদদের একটু সেবা যত্ন করো। নেহা চেঁচিয়ে বলে উঠল, ফুপি তুমিও। এসব কাজ করতে পারবো না আমি। নাহার বেগম মজা করে বলল, ছি ছি, ছেলের বউ সম্মান দিচ্ছে না গো। নেহা রেগে চলে গেল। বসার ঘরে হাসির রোল পড়ল যেন। নাহার বেগম বললেন, এই ফারহান নিখিলকে ফোন দে, আজকে তো হচ্ছে ওর। আমাকে না জানিয়ে বিয়ে করা, একবার আসুক, কান মলে দিব। নেহার ফুফা মুস্তফা রহমান রেস্ট করছেন, জার্নি করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। নিখিল ব্রেকফাস্ট করছিল সকাল সকাল, ফারহানের কল পেয়ে রিসিভ করল। ভিডিও কলে নাহার বেগম নিখিলকে প্রথমেই এক ধমক দিল। ফুপ্পি, তুমি বাড়ি এসেছ, আমাকে জানাবে না? কেন রে, তোকে জানাবো কেন? নিজে বিয়ে করে তো জানাসনি এই মাকে? ফুপ্পির অভিমান দেখে হালকা হাসল নিখিল।
মোবাইল কেড়ে নিয়ে সেতারা বেগম বলল, দাদু ভাই শরীর ভালো নি তোমার? খাওয়া দাওয়া করেছ তো? নিখিল দাদির সাথে কথা বলা শেষ করল। জেবা মোবাইল নিয়ে ফারহান, বৃষ্টি, জেরিন, সাব্বিরের দিক ঘুরালো। সবাই একে একে হায় দেওয়ার কথা হলেও সবাই মুখ ঘুরিয়ে নিল নিখিলের থেকে, শুধু ফারহান হাত নাড়ল। নিখিল থমথমে মুখে জিজ্ঞেস করল, কিরে তোরা মুখ ফুলিয়ে রেখেছিস কেন? তখনই নেহা সিঁড়ি দিয়ে নেমে আসলো। জেবা হাসি মুখ করে বলল, দেখো ভাইয়া তোমার বউ চলে এসেছে। নেহা থমকে গেল সেখানে। নিখিল এক মনে দেখল, বিধ্বস্ত প্রিয়তমাকে। তবে কি যে দহনে সে পুড়ছে, সে একই দহন পুড়াচ্ছে নেহাকে। নেহা মাথা উঠালো না, একবার উল্টো চলে গেল রান্নাঘরে। পর পর উঠে গেল সাব্বির, জেরিন, বৃষ্টি। জেবা বিরস মুখে বলল, আচ্ছা ভাইয়া রাখি, বুঝলাম না এদের আবার কি হলো? সবাই মুখ ফুলিয়ে চলে গেল। নিখিল জানে এর কারণ, নেহার মন খারাপ, তাই এদেরও। এটাও জানে নেহার মন খারাপ নিখিলের কারণে, তাই ভাই বোনগুলোও মুখ ফিরিয়ে নিল। রাত তখন 1টা বা তার বেশি। নেহার সবে চোখটা লেগেছে, মোবাইলটা বেজে উঠল তখন। বিরক্ত হলো বটে, এত রাতে কার এমন শখ জাগলো ফোন করার। নেহা দেখল স্ক্রিনে আননোন নাম্বার। রিসিভ করল না। মিনিট 2 পর আবার বাজলো। নেহা রিসিভ করে কানে ধরল, রাগে গোজগোজ করতে করতে বলল, কি সমস্যা? রাত বিরাতে ফোন দেন কেন? অন্যের ঘুম কি সহ্য হয় না? এত দরকার পড়লে দিনের বেলা ফোন দিতে পারেন না, রাতের বেলা কেন দেন? আরেকবার বার ফোন দিলে বেশি ভালো হবে না বলে রাখলাম। নেহার ঘুম জড়ানো কণ্ঠে রাগ মিশ্রিত কথাগুলো শুনে হেসে দিল নিখিল। 3টা দিন, কত কত ঘন্টা, মিনিট, সেকেন্ড পর কণ্ঠটা শুনল মেয়েটার। একদিন কল রিসিভ করেনি, তাই পরের দিন থেকে দেয়নি। বউটাও হয়েছে তার মতো 100তে 100 নো ছাড়াছাড়ি। নিখিল মনে মনে বলল, হ্যাঁ তোর ঘুম আমার সহ্য হয় না। আমি যে ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, সব কিছুতে শুধু তোকে দেখতে পাই, এই যে কাজে মন বসে না। তবুও তো তুই একবার ডাকিস না, বলতে পারিস না চলে আসেন নিখিল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নেহা বিরক্তি নিয়ে আবার হ্যালো বলে উঠল, কি আশ্চর্য, কল দিয়ে কথা বলছে না কেন? কে বলছেন? কথা না বললে ফোন দেওয়ার কি দরকার? রাত দুপুরে ফাইজলামি। বলেই ফট করে ফোন কেটে দিল নেহা। ফোনটা বন্ধ করে রেখে দিয়ে বলল, যার ফোন দেওয়ার কথা সে তো দেয় না, রাতের বেলা এসে উটকো পাগল ছাগল ফোন দেয়। চলবে।